হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার লেকচার নাম্বার 8-এ। আজকে হচ্ছে আমাদের আলোচ্য টপিক আরএমএস বেগ। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা এই আরএমএস বেগ রিলেটেড যত ধরনের ম্যাথ হতে পারে সেই সব ম্যাথ আমরা হচ্ছে প্র্যাকটিস করব। তো লাস্ট ক্লাস হচ্ছে আরএমএস বেগের সূত্রটা কি, ঠিক আছে, তারপর হচ্ছে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেইগুলো হচ্ছে কি আমরা আলোচনা করেছিলাম। তো আজকে মেথে যাওয়ার আগে আমি হচ্ছে সূত্রটা আবার একটু মনে করিয়ে দেবো, পাশাপাশি হচ্ছে কি আমাদের কী সতর্কতা অবলম্বন করতে হয় যেন সেটা হচ্ছে আমরা মনে করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা সূত্রটা দেখি। আরএমএস বেগের দুইটা সূত্র আমরা দেখছিলাম। মেইন যে সূত্রটা সেটা হচ্ছে ছিল 3RT বাই এম, তার উপর আবার হচ্ছে রুট ওভার, মানে রুট ওভার 3RT/m। ঠিক আছে, যখন তোমার হচ্ছে তাপমাত্রা দেয়া থাকবে এবং হচ্ছে তোমার কি আণবিক ভর দেয়া থাকবে। আর সেম সূত্রটা এরকমভাবেও আমরা হচ্ছে বলতে পারি CRMS সমান হচ্ছে গিয়ে 3P বাই হচ্ছে তোমার রো রুট ওভার, মানে রুট ওভার 3P/রো, যেখানে হচ্ছে পি হচ্ছে চাপ আর রো হচ্ছে তোমার কি ডেনসিটি বা ঘনত্ব। তো আমাদের সতর্কতা ছিল হচ্ছে গিয়ে কি আমাদের একক, ঠিক আছে, কারণ এককটা হচ্ছে কি আমরা প্রায়ই ভুলে যাই। তো এককটা আমি আবার একটু মনে করিয়ে দিই যে আমরা কী কী একক যেন ইউজ করব। আমাদের হচ্ছে এম যেটা আণবিক ভর, এই আণবিক ভরের এককটাই হচ্ছে আমরা সব থেকে বেশি ঝামেলা পাকাই। ঠিক আছে, তো এই এককটা হওয়া লাগবে আমাদের কেজি একক। আর এর ভ্যালু যেহেতু আমরা হচ্ছে এটা কেজি একক ইউজ করছি এসআই একক, তাহলে আর এর যে ভ্যালুটা এটা হচ্ছে 8.31। তাপমাত্রা তো অলওয়েজ কেলভিন, এটা তোমরা হচ্ছে খাতায় লিখে রাখো। আর চাপের একক হবে প্যাসকেল, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। আর হচ্ছে তোমার ডেনসিটি, যেটা ডেনসিটির একক হবে তোমার কেজি পার মিটার কিউব। ঠিক আছে, মানে সব হচ্ছে আমাদের এসআই একক। তো এটা হচ্ছে আমাদের সতর্কতা। তো পাশাপাশি তোমাদের আমি আরেকটা ব্যাপার রিমাইন্ড করিয়ে দিই, অথবা সামনে এটা আমি আবার হচ্ছে বলবো যে দেখো আমাদের আরএমএস বেগ, যেটা আরএমএস বেগ কিন্তু আমরা এই অংশটা যদি চিন্তা করি একটা নির্দিষ্ট গ্যাসের জন্য শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, আরএমএস বেগ দেখো এই আর যেটা আর কনস্ট্যান্ট, এম হচ্ছে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য কনস্ট্যান্ট, তার মানে আমি একটা নির্দিষ্ট গ্যাসের জন্য যদি চিন্তা করি তাহলে শুধুমাত্র তাপমাত্রার উপর তার আরএমএস বেগটা নির্ভর করতেছে। ঠিক আছে, তো অলওয়েজ তুমি চেষ্টা করবা এই তাপমাত্রাটা বের করার জন্য। ঠিক আছে, তোমাকে কোয়েশনে যাই ইনফরমেশন দেওয়া থাকুক না কেন, তুমি হচ্ছে ঘুরে ফিরে চেষ্টা করবা কার কাছে যাওয়ার জন্য, টি এর কাছে যাওয়ার জন্য। তুমি যদি টি এর ভ্যালুটা হচ্ছে নির্ণয় করে ফেলতে পারো তাহলে তোমার কাজ শেষ। ঠিক আছে, তোমাকে যদি অন্য কোনো ইনফরমেশন দেওয়া থাকে তুমি চেষ্টা করবা তোমার নিজ থেকে যে আমি টি এর কাছে যাব। ঠিক আছে, আর যদি তোমাকে সরাসরি চাপ এবং হচ্ছে তোমাকে ডেনসিটি দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয় সূত্র প্রয়োগ করেও ম্যাথটা করে ফেলতে পারো। ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে আরেকটা সতর্কতা যেটা হচ্ছে বলছি যে তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে, সেটা কি আমরা দ্বিতীয় যে সূত্রটা, ঠিক আছে, দ্বিতীয় সূত্রটা 3P/রো হোল রুট, ঠিক আছে, রুট ওভার 3P/রো। তো আমরা কেন বললাম যে তুমি তাপমাত্রার কাছেই জাস্ট যাবা। ধরো তোমাকে একটা কোয়েশনে বললো যে চাপ যেটা এটা তুমি দ্বিগুণ করছো। ঠিক আছে, এখন ধরো একটা কোয়েশনে বলছে চাপের ইনফরমেশন দেওয়া আছে, তো আমরা তো জানি যে চাপের ইনফরমেশন দেওয়া থাকলে, ডেনসিটি ইনফরমেশন থাকলে আমরা হচ্ছে গিয়ে কী করবো, দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। তো দেখো তোমাকে হচ্ছে এরকমভাবে বললো যে চাপ দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, এখন চাপ যে দ্বিগুণ করা হয়েছে, চাপের যে হচ্ছে গিয়ে মানে ইফেক্টটা, এই ইফেক্টটা কার কার উপর পড়তে পারে একটু বলো তো। যে আমরা যখন চাপ পরিবর্তন করলাম, আমরা ওই পিবিটি এর সূত্রটা, ঠিক আছে, পিবিটি আমরা জানি হচ্ছে কি এই তিনটা হচ্ছে ছিল গ্যাসের চলরাশি। ঠিক আছে, তো আমি যেহেতু চাপ দ্বিগুণ করছি তাহলে এটার ইফেক্টটা হচ্ছে তোমার বিয়ের উপরেও পড়তে পারে, যে হচ্ছে তোমার ভলিউমের চেঞ্জ হতে পারে অথবা কি তাপমাত্রারও চেঞ্জ হতে পারে। এখন ধরো তোমাকে একটা কোয়েশ্চেন এরকমভাবে বললো যে তাপমাত্রা স্থির রেখে, দেখো তাপমাত্রা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে, তো নতুন আরএমএস বেগ কত হবে। তাহলে তুমি যদি জাস্ট এই দ্বিতীয় সূত্রটা চিন্তা করো যে চাপ যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তাহলে আগে আমার চাপ ছিল ধরো 1 ATM বা 10⁵ প্যাসকেল। এখন আমি হচ্ছে এখানে পি এর জায়গায় জাস্ট হচ্ছে গিয়ে 2 × 10⁵ প্যাসকেল বসায় দেবো। তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে, যেহেতু তোমাকে কোয়েশ্চেনে বলেই দিছে যে স্থির তাপমাত্রায়। ঠিক আছে, তো আমাদের প্রথম সূত্র অনুসারে আমরা বলতে পারি যেহেতু তাপমাত্রা স্থির মানে তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তাহলে আরএমএস বেগ চেঞ্জ হওয়ার কোনো কোয়েশ্চেন আসে না। কিন্তু তুমি এখন কোয়েশ্চেন করতে পারো তো চাপ তো দ্বিগুণ করা হয়েছে, তাহলে অবশ্যই তো আরএমএস বেগ চেঞ্জ হওয়ার কথা দ্বিতীয় সূত্র অনুসারে। কিন্তু না, দেখো চাপ যে আমি দ্বিগুণ করলাম বা চাপের যে আমি পরিবর্তন করলাম, এই চাপের ইফেক্টটা পড়তে পারে কার কার উপর, ভলিউমের উপর পড়তে পারে, তাপমাত্রার উপরেও পড়তে পারে। তো তোমাকে যেহেতু বলছে যে তাপমাত্রা স্থির রেখে, ঠিক আছে, তার মানে কি মিন করতেছে, তাপমাত্রা স্থির রেখে কথাটা মিন করতেছে তোমার ভলিউমের উপর সবটুকু ইফেক্ট পড়ছে। তো চাপ যেহেতু তুমি দ্বিগুণ করছো তাহলে ভলিউম কি হবে, অর্ধেক হয়ে যাবে। তো ভলিউম অর্ধেক হয়ে যাওয়া মানে কি, তোমার ডেনসিটি দ্বিগুণ হয়ে যাওয়া। ঠিক আছে, কারণ ভলিউমের সাথে ডেনসিটির কেমন সম্পর্ক, তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক।
তাহলে যেহেতু তুমি চাপ দ্বিগুণ করছো স্থির তাপমাত্রায়, তার মানে তো টি চেঞ্জ হবে না, ভলিউমটা অর্ধেক হবে, ভলিউম অর্ধেক হয়ে যাওয়া মানে কি তোমার ডেনসিটি দ্বিগুণ হয়ে যাওয়া, ঠিক আছে। তার মানে এখন তুমি যদি বলো যেমন পিউ দ্বিগুণ করা হয়েছে, মানে পি এর সাথে আমি টু গুণন করলাম, তাহলে ডেনসিটিও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, ডেনসিটির কথা উল্লেখ নাই, কিন্তু তোমাকে একটু কৌশলে বলে দিছে যে হচ্ছে তোমার কি তাপমাত্রা স্থির রেখে চাপটা দ্বিগুণ করা হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা এটা ফাইন্ড আউট করতে হবে বা আমাদের বুঝে নিতে হবে যে হচ্ছে কি তোমার কি এখানে তোমার ডেনসিটিটাও দ্বিগুণ হয়ে গেছে, তাহলে তোমার চাপও দ্বিগুণ করা হয়েছে, ডেনসিটিও দ্বিগুণ করা হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি আসলে সিআরএমএস বাই কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয়নি, যেটা প্রথম লাইনেই কিন্তু দেওয়া ছিল যে স্থির তাপমাত্রায় বা তাপমাত্রা স্থির রেখে প্রেশার দ্বিগুণ করা হয়েছে। তার মানে আমাদের প্রথম সূত্র অনুসারে বলতে পারি যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়নি তার মানে আরএমএস বেগ চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু আমরা এটা অনেক সময় ভুল করে ফেলতে পারি যে যেহেতু চাপ দ্বিগুণ করা হয়েছে আমি হয়তো এখানে সরাসরি দ্বিতীয় অংশে টু গুণন পি করে দেবো, ঠিক আছে। তো বসিয়ে মান করে দেবো, আমাদের অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা একদম নোট আকারে খুব সুন্দর করে লিখে রাখো যে আরএমএস বেগ যেটা এটা শুধুমাত্র তাপমাত্রা নির্ভরশীল, ঠিক আছে, শুধুমাত্র তাপমাত্রা নির্ভরশীল। অন্য ইনফরমেশন যদিও আমরা ইউজ করি, আমরা চেষ্টা করব দেখি যে তাপমাত্রাটা চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে। যদি তাপমাত্রা চেঞ্জ না হয় আরএমএস বেগ চেঞ্জ হবে না। আর পি বা হচ্ছে অন্য ভলিউম বা টি যাই কিছু থাকুক আমরা হচ্ছে এরকমভাবে মানে মূল যে জায়গাটা সেখানে হচ্ছে আমরা যেতে চেষ্টা করব। ধরো এটার কি উজ্জ্বল ইনফরমেশনটা এখানে আমি যে ব্যাপারটা বললাম যে চাপ দ্বিগুণ করা হয়েছে স্থির তাপমাত্রায়, তার ডেন্সিটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের চোখে নাও আসতে পারে, ঠিক আছে। তো এরকম কিন্তু আরও কোয়েশ্চেন থাকে ফিজিক্স সেকেন্ড পেপারে, তোমাদের হচ্ছে গিয়ে অনেক সময় একটা কোয়েশ্চেন আসে রোধের জন্য যে একটা তারকে টেনে দ্বিগুণ করা হয়েছে, ঠিক আছে। এখন দেখো ওই তারের জন্য তারকে যখন আমি টেনে দ্বিগুণ করলাম তখন কিন্তু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অটোমেটিক কী হয়, চেঞ্জ হয়, কমে যায়, ঠিক আছে। টেনে দ্বিগুণ করছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে। তো আমাদের আপেক্ষিক রোধের একটা সূত্র আছে যেখানে হচ্ছে আসলে কি তোমার দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুইটাই কাউন্ট করতে হয়। তো আমরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে যে ইনফরমেশনটা দেওয়া আছে যে আমি টেনে দ্বিগুণ করছি, তো আমরা জাস্ট এইটা অনেক সময় হিসাব করে ফেলি যে হচ্ছে তারকে টেনে দ্বিগুণ করছি তার মানে ফাইনাল দৈর্ঘ্য 12, কিন্তু এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যে অর্ধেক হয়ে যাবে এটা কিন্তু আমরা তখন আর কনসিডার করি না বা ভুলে যাই আর কি। মানে এরকম কিছু সূত্র আছে, এই সূত্র আমি কিছু লিস্ট করে দেবো মনে, যে সূত্রগুলোতে একটা ব্যাপার চেঞ্জ হলে সূত্রের অন্য রাশিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আর কি। আমি তোমাদের পার্থক্যটা কি ঠিক মতো বোঝাতে পারছি? ধরো হচ্ছে তোমাদের এসিকে বা ধরো হচ্ছে ক্ষমতার যে সূত্র W/T, ঠিক আছে। এখন ধরো তোমাকে টি বের করতে বললো, তাহলে W/P হবে তোমার সূত্রটা। এখন তোমাকে বললো হচ্ছে যে কি কাজের পরিমাণ দ্বিগুণ করলে টাইম কত লাগবে। এখন দেখো কাজের পরিমাণ আমি দ্বিগুণ করছি, এই কাজের পরিমাণ দ্বিগুণ করলেও কিন্তু যেহেতু আমি মেশিন চেঞ্জ করি নাই তাহলে পি এর উপর কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। কাজের পরিমাণ দ্বিগুণ করছি, এই কাজ কিন্তু এই পি এর উপর কোনো ইফেক্ট ফেলতেছে না, মানে পি যে চেঞ্জ হবে এরকম না। কিন্তু যখন আমি চাপ দ্বিগুণ করছি স্থির তাপমাত্রায় তখন কিন্তু ডেন্সিটির উপর সে অটোমেটিক প্রভাব ফেলতেছে, ঠিক আছে। এই ব্যাপারটা আমি তোমাদেরকে এখানে ডিটেলসে বোঝাতে চেষ্টা করলাম যে আমরা অ্যাকচুয়ালি টিতে যাবো অলওয়েজ, ঠিক আছে। ওকে, তাহলে চলো এখন আমরা ম্যাথে চলে যাই। আর ম্যাথে যাওয়ার আগে একটা ব্যাপার হচ্ছে তোমাদের বলি, এখান থেকে সব থেকে বেশি ম্যাথ আসে হচ্ছে কম্পেয়ার করে, ঠিক আছে। তোমাকে বলবে এরকম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ এত, কত তাপমাত্রায় হাইড্রোজেনের আরএমএস বেগ এত হবে। বা তোমাকে বললো যে 25°C তাপমাত্রায় বা ফাইনালের কি তোমাকে একটা তাপমাত্রা বেশিরভাগ সময় বের করতে বলা হয়, বলে এরকম যে কত তাপমাত্রায় হাইড্রোজেন বেগ গ্যাসের আরএমএস বেগ 25°C তাপমাত্রা অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের সমান, মানে এই কম্পেয়ারটা বেশি করতে বলে। তো আমরা অনুপাত আকারে এই ম্যাথগুলো করবো। তাহলে চলো আগে হচ্ছে কি ইজি ম্যাথ করে ফেলি। তোমাকে বলছে একটি গ্যাসের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম, 0°C তাপমাত্রায় ওই গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ নির্ণয় করো, ঠিক আছে। তার মানে এটা তো আমরা নর্মালি সূত্র প্রয়োগ করে ফেলতে পারতাম ম্যাথটা, তাই না। যে হচ্ছে তোমাকে জাস্ট সিআরএমএস বেগ বের করতে বলছে, সিআরএমএস সমান হচ্ছে √3RT/m, ঠিক আছে। এখানে যেহেতু হচ্ছে গিয়ে গ্যাসের আণবিক ভর দেওয়া আছে 2 গ্রাম, ঠিক আছে, তার মানে আণবিক ভর 2 তোমরা বসায় দাও, কিন্তু 2 যেন কীভাবে বসাতে হয় 10⁻³ দিয়ে, তাই না, যেহেতু আমরা কেজি এককে বসাবো। তাপমাত্রা হচ্ছে 0°C, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 273, ঠিক আছে। তো মূল গড় বর্গবেগ নির্ণয় করো, টি তো হচ্ছে তোমাদের কনস্ট্যান্টেই এখানে জাস্ট হচ্ছে গিয়ে থাকবে। ওকে, তাহলে এখন হচ্ছে তোমাদের আর এর মানটা কিন্তু দেখো এখন আমরা বসাই নেই, তো আর এর ভ্যালুটা কিন্তু এখানে দেয়া নেই, ঠিক আছে। যদিও আমরা জানি আর হচ্ছে একটা কনস্ট্যান্ট মোলার গ্যাস ধ্রুবক যেটা হচ্ছে কি 8.31, আমরা ইচ্ছা করলে এখানে মুখস্থ বসায় দিতে পারি, কিন্তু তোমাদের তখন কোয়েশ্চেন হইতে পারে এই যে সাদা কালার করা যে ইনফরমেশনটা সেটা কেন দেয়া আছে। তো সেটা হচ্ছে তোমাদের একটু আমি আলোচনা করে দিই যে আমরা এই সূত্রের জন্য আর এর মানটা একদম মুখস্থ বসায় দিতেও পারি আমরা, ঠিক আছে। যেহেতু আর ধ্রুবক যে কোনো সূত্রে আমরা বসাতে পারি, শুধুমাত্র এই সূত্রে না। কিন্তু এক্সট্রা ইনফরমেশনটা তাহলে কেন দেওয়া আছে, এটার মিনিং কি? এটা আসলে তোমাকে বলতেছে যে তুমি আর এর মানটা এখানে সরাসরি মুখস্থ না বসাও, ঠিক আছে,
তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে অ্যাভোগাড্রোর সংখ্যা, একটা হচ্ছে দেওয়া আছে তোমার বোল্টজম্যান ধ্রুবক। তো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে বোল্টজম্যান ধ্রুবক কি, আর হচ্ছে কি আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা তো আমরা অলরেডি জানি, বোল্টজম্যান ধ্রুবকটা আসলে কি। তো তার আগে আমাদের যেতে হবে একটু আর এর কাছে। আর এর ভ্যালু হচ্ছে আমাদের ছিল 8.31 জুল পার কেলভিন পার মোল। তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে যদি আমরা আর এর ভ্যালুটা আগে মুখস্থ করে আসছি, কিন্তু যদি বলি এটার মিনিং কি, এটার মিনিংটা তোমরা একটু চিন্তা করো, একক থেকেই তুমি বুঝে ফেলতে পারবা। তো 8.31 জুল পার কেলভিন পার মোল, এটা মিন করতেছে তুমি যদি হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাও, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে, ঠিক আছে? তাপমাত্রা যেহেতু তুমি বৃদ্ধি করবে, তাহলে তো অবশ্যই একটা শক্তি দিতে হবে, তাপ এক প্রকার শক্তি। তাপমাত্রা বৃদ্ধি করতে চাচ্ছ, তার মানে তাকে হচ্ছে শক্তি দিতে হবে। তো এই শক্তি যে তুমি দিতেছো, এটা আসলে তোমার হচ্ছে গিয়ে কি কৃতকাজ, শক্তি ব্যয় করে আসলে কৃতকাজ। তাহলে আর এর মান 8.31, এই কথাটার মানে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয়। তো এটা তো আসলে 1 মোল পরিমাণের জন্য, ঠিক আছে? তো আমি যদি চিন্তা করি জানা 1 মোল না, আমি হচ্ছে কি একটা পরিমাণ অণুর তাপমাত্রা আমি 1 কেলভিন বৃদ্ধি করবো, ঠিক আছে? ঠিক আছে, মানে একটা অণু, ঠিক আছে, বা একটা পরমাণু। তো এই আর মানে হচ্ছে কি তোমার কি 1 মোলের জন্য। তো 1 মোল মানে হচ্ছে তোমার কি n এর সংখ্যক পরমাণু বা অণু। তো এখন আমি যদি বলি যে n এর সংখ্যক অণুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তোমার কাজ করতে হবে আর পরিমাণ, সুতরাং একটার জন্য, ঠিক আছে, 1 সংখ্যক বা একটার জন্য তোমার কি পরিমাণ কাজ করতে হবে, R/Na, ঠিক আছে? তো এই যে একটার জন্য যে পরিমাণ কাজ করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কি বোল্টজম্যান ধ্রুবক, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে R/Na, ঠিক আছে, R/Na। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে দেখো আমরা কিন্তু এই যে আর এর যে ভ্যালু, আর এই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্টই থাকবে, কারণ কে যেটা এটা নিজেও একটা কনস্ট্যান্ট, আর অ্যাভোগাড্রোর সংখ্যা তো নিজেই কনস্ট্যান্ট। তাহলে আমরা ইচ্ছা করলে ব্যাপারটাকে এরকমভাবে মাথায় রাখতে পারি যে কে সমান R/Na বা R ইকুয়াল KNA, ঠিক আছে? দেখো আমরা যদি এখানে কে এর মান বসাই, n এর মান বসাই, বসিয়ে অ্যাকচুয়ালি আর এর মান ওই যে 8.31 যে সেটাই আমরা পাবো, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাবো। কিন্তু তারপরেও এইখানে আমরা সরাসরি আর এর মানটা 8.31 বসিয়ে দেবো না, আমরা এই যে সাইড নোটে আর সমান যে কে ইন্টু Na, কে এর মান বসাবো, ওই যে কোয়েশ্চেনে দেওয়া আছে কে এর মান, তারপরে হচ্ছে তোমার কি n এর মান বসাবো, বসিয়ে যে আর এর মানটা পাবো সেটাই আমরা এখানে বসাবো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে 3 ইন্টু এখানে যে আমরা হচ্ছে আর এর মানটুকু পাবো, এই যে সাইড নোটে যে আমরা করলাম, অ্যাকচুয়ালি মান কিন্তু ওইটাই পাবো, 8.31ই পাবো। দেখো আমি কিন্তু তোমাদের ব্যাপারটা বারবার বলতেছি, আর এর মান তো আর চেঞ্জ হবে না, যেহেতু এটা মোলার গ্যাস ধ্রুবক, একটা ধ্রুবক সংখ্যা, 8.31ই থাকবে। তারপরে ওইটা আমরা হচ্ছে সাইড নোটে করে দেখাবো, মানে আমরা যে এখান থেকে পাইছি এটা আমরা দেখাবো, ঠিক আছে? সেম মানেই হবে। তো এটা আসলে এজন্য দেয়া যে তুমি আসলে এই ব্যাপারটা মানে এই মিনিংটা জানো কিনা, ঠিক আছে? তাহলে এখন তুমি কে এর মান বসিয়ে দাও, কে এর মান যেটা কোশ্চেনে দেওয়া আছে বসাও, তারপর হচ্ছে তোমার n এর মান বসাও, বসিয়ে তুমি আর এর মান 8.31ই পাবা। তারপরে তুমি ক্যালকুলেটর দিয়ে দেখবা যে ওরা ইচ্ছা করে যদি দেয় যে একটু চেঞ্জ যাতে হয়, ধরো 8.45 হয়ে গেল, যদিও হবে না, তারপর আর কি তুমি সাইড নোটে যেটা পাও, যদি তুমি এটা 8.45ও পাও এখানে ক্যালকুলেট করে, তাহলে ওই মানটা এখানে এটাই বসাবা, ঠিক আছে? মানে সেই ক্ষেত্রে মুখস্থ বসাতে হবে না, এটা তোমাকে আর কি যাচাই করে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে আশা করি এখন তুমি যদি মান বসিয়ে দাও, এই ক্ষেত্রে 8.31ই যেহেতু হচ্ছে গিয়ে বোল্টজম্যান ধ্রুবক, এটা তো বোল্টজম্যান ধ্রুবকের মানটা কিন্তু মুখস্থ রাখবা, এটা বোল্টজম্যান ধ্রুবক, এটা একটা ধ্রুবক সংখ্যা, টোটালি মুখস্থ রাখবা। ওকে, আর অ্যাভোগাড্রোর সংখ্যা তো আমাদের আগে থেকেই মুখস্থ। তাহলে চলো আমরা দেখি এই মানটা কত হয়। 3 ইন্টু 8.31 ইন্টু 273 ভাগ হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটার উপর আবার হচ্ছে রুট ওভার, তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে 1844, তাই তো? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে আমি 8.31 বসিয়ে দিচ্ছি, কারণ এখানে তুমি ক্যালকুলেট করলে এটাই পাবা। তাই হচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা খুবই সহজ একটা ম্যাথ করলাম, এই টাইপের এখন সব ম্যাথ আমরা আশা করি করতে পারবো। আমরা অনেক ম্যাথই তোমাদের জন্য বাসার কাজ হিসেবে দিয়ে দেবো। এখন দেখো তোমাকে কি বলছে যে দুটি পাত্রে একই তাপমাত্রায় কিছু অক্সিজেন এবং কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে, এদের আরএমএস বেগের অনুপাত কত, ঠিক আছে? তাহলে যেহেতু তাপমাত্রা একই, ঠিক আছে, তাপমাত্রা যেহেতু একই,
তাহলে আমাদের আরএমএস বেগের যে হচ্ছে তারতম্যটা হবে সেটা মূলত হবে কি দুই রকম গ্যাস, মানে দুইটা আণবিক ভর দুই রকম, এটার জন্য আসলে এখানে পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি অক্সিজেন, যেটা অক্সিজেনটাকে ধরো আমি হচ্ছে 1 ধরলাম, 1 সিরিজ ধরলাম, কারণ যেহেতু মানে এগুলো বারবার হচ্ছে কি O2 লেখা একটু ঝামেলার হয়, ঠিক আছে, মানে বিরক্তিকর লাগে। তাহলে আমি ধরলাম হচ্ছে C1, যেটা C1 সমান হচ্ছে √3RT/m1, যেহেতু একই তাপমাত্রায়, তাহলে আমি তাপমাত্রাকে আর নাম্বারিং করলাম না, শুধুমাত্র CRMS বেগটা তখন আণবিক ভরের জন্য চেঞ্জ হবে। C2 যেটা মানে যেটা হাইড্রোজেনের জন্য আমরা চিন্তা করতেছি, সরি কার্বন ডাইঅক্সাইড, দ্বিতীয়টা কার্বন ডাইঅক্সাইড দেওয়া ছিল, তাহলে 3RT বাই তোমার হচ্ছে কি M2 √, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে এই টাইপের যখনই তোমাকে এরকম কম্পেয়ার করতে বলবে, তুমি হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য এরকমভাবে লিখে দুইটা ইকুয়েশন দিয়ে দিবা, দিয়ে তারপর হচ্ছে কি তুমি একটা ইকুয়েশনকে অন্য একটা ইকুয়েশন দ্বারা ভাগ করে ফেলবা, তাহলে তোমার কাজ শেষ, খুবই সিম্পল। আর যদি অ্যাডমিশন টেস্টের জন্য করো, তাহলে এইটা মানে নাম্বার 1 নাম্বার 2 দিতে হবে না। এখন আমরা যে লাইনটা লিখবো, আমি যদি হচ্ছে ভাগ করি, যে 1 নম্বর ইকুয়েশন ভাগ হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন, তাহলে আমরা কি পাবো বলো তো, যে C1 বাই হচ্ছে তোমার C2 সমান হচ্ছে তোমার 3RT, আর এই 3RT কাটাকাটি চলে যাবে আমরা ভাগ করলেও, মানে অনুপাত করলেও, তাহলে √, থাকবে। ঠিক আছে, আমরা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতেছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু এইগুলো খুব টেকনিক ফলো করতে পারো, যে C1M1 ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু C এর সাথে M এর সম্পর্কটা কেমন ব্যস্তানুপাতিক, তাহলে C1 উপরে লিখছি, মানে আমরা নিচে লিখবো হচ্ছে কি M1, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কের সময় যখনই তুমি অ্যাডমিশন টেস্টে এরকম ইকুয়েশন ফর্ম করবা, তুমি এই যে ওই ইকুয়েশন না লিখে, এরকম ভাগ করে এরকম না লিখে, তুমি ইচ্ছা করলে এক লাইনে লিখে ফেলতে পারো। আমি উপরে একটা বাদ দিলাম অ্যাডমিশন টেস্টের জন্য, আমি লিখবো হচ্ছে C1/C2, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে হচ্ছে M1 হচ্ছে নিচে, M2 হচ্ছে তোমার উপরে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার কি কার্বন ডাইঅক্সাইড, যেটা কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44, তাহলে 44, আর নিচে হচ্ছে তোমার অক্সিজেন 32 √, ঠিক আছে, √, তাহলে হচ্ছে তোমার 44 বাই হচ্ছে তোমার 32, এটা হচ্ছে √, তাহলে তুমি পাচ্ছ 1.17 সমান হচ্ছে 1.17। তো এটার নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, তো 1টা আমরা লিখে ফেলি, যেহেতু আমরা অনুপাত আকারে সাজাবো, তাহলে C1 অনুপাত C2 সমান হচ্ছে তোমার 1.17 অনুপাত 1। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে কি আমরা 1 ধরছিলাম অক্সিজেনকে, যে হচ্ছে কি অক্সিজেনের আরএমএস বেগ, ঠিক আছে, অক্সিজেনের আরএমএস বেগ যেটা, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 1.17 গুণ। ঠিক আছে, মানে কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ যদি 1 হয়, তাহলে অক্সিজেনের হবে 1.17, কার্বন ডাইঅক্সাইডের যদি হয় 2, তাহলে অক্সিজেনের হবে কি 2.24, মানে 2.34। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এটাও বুঝতে পারছি। এখন তাহলে চলো পরবর্তী ম্যাথে চলে যাই। এই যে যেটা বলছিলাম শুরুতেই, যে তোমার এখানে সবথেকে বেশি ধরনের ম্যাথ এটাই আসে, যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে দুইটা ইকুয়েশন সমান ধরবো, তবে দুইটার হচ্ছে তাপমাত্রা হবে দুই রকম। তোমাকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনেরটা এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরবো সি অক্সিজেন সমান সি হাইড্রোজেন, আমি আরএমএস আর লিখলাম না। ঠিক আছে, আমরা যখনই এরকম ইনফরমেশন দেওয়া থাকবে যে কত তাপমাত্রায় সমান হবে, সমান ছাড়া এটা কিন্তু হচ্ছে গিয়ে কি দ্বিগুণ, 3 গুণ, 1/3, ঠিক আছে, এত পার্সেন্ট, এগুলো কিন্তু দেওয়া থাকতে পারে। যেভাবেই দেওয়া থাকুক না কেন, পার্সেন্টেজ, দ্বিগুণ, 3 গুণ, এগুলো তো আশা করি করতে পারবা। আমরা এখানে সমান দেওয়া আছে, আমি সমানটা করতেছি, আর যদি অন্য কোনো সংখ্যা দেওয়া থাকে সেটা কীভাবে করবা বা ইকুয়েশনটা কীভাবে দাঁড় করাবে সেটা আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে অক্সিজেনের জন্য তোমার কী হবে বলো তো, 3RT, আমরা হচ্ছে অক্সিজেনের জন্য কত তাপমাত্রা এইটিটাই আমরা বের করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে ধরো T1 দিলাম বাই M, যে মানগুলো আমাদের জানা আছে, চলো এগুলো বসিয়ে ফেলি। ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে বোর্ড পরীক্ষার জন্য আরও একটা লাইন এক্সট্রা লিখতে পারো। তাহলে অক্সিজেন যেহেতু, তাহলে অক্সিজেনের জন্য হচ্ছে আমাদের 3.2, এটা কিন্তু আমাদের কেজি এককে নিতে হবে। তো যেহেতু এখানে অনুপাত আকারে, মানে আমরা হচ্ছে কি কাটাকাটি করতে পারি, তো সেই ক্ষেত্রে মানে গ্রামে রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখানে আর গ্রামে রাখবো না, কারণ আমি যদি এখানে গ্রামে রেখে দেখাই, তুমি হয়তো অন্য কোনো অঙ্কে যেখানে আসলে কেজিতে নেওয়া লাগতো মাস্ট, সেটা হচ্ছে তুমি বসিয়ে দিবা। ঠিক আছে, তো অলওয়েজ কেজিতেই বসাও, একটু বেশি লিখলেও যাতে ভুল হওয়ার চান্স না থাকে। তাহলে 3RT2 বাই হাইড্রোজেনের জন্য হচ্ছে তোমার 2 × 10⁻³ ঠিক আছে, আমি কেন হচ্ছে এটা গ্রামেও রাখতে পারি বলো তো, এই যে দেখো আমি কিন্তু এখন ইচ্ছা করলে কাটাকাটি করে ফেলতে পারি, এই যে এই √, কাটাকাটি করে ফেললাম, এই 3R কাটাকাটি করে ফেললাম, আর এই যে হচ্ছে কি আমাদের
বর্ড যেটা, এটা এই আমি যে এখানে 32কে কেজিতে নেওয়ার জন্য 10⁻³ লিখছিলাম, এটা কাটাকাটি করে ফেললাম। আর এই যে এখানে কেজিতে নেওয়ার জন্য আমি -3 লিখছিলাম, কাটাকাটি করে ফেললাম। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কাটাকাটি চলে গেছে। তো তারপরে তুমি বসাবা যাতে ভুল না হয়। ওকে, তাহলে এখন আমাদের T1 আসলে বের করা লাগতো। তাহলে T1টা কত থাকতেছে বলো তো? তাহলে T1 তোমার থাকতেছে সমান, ওই পাশে T2 যেটা ছিল বলো তো, T2 ছিল তোমার -100°C তাপমাত্রা হাইড্রোজেন, আমরা হাইড্রোজেনকে আর কি 2 ধরতেছি। তাহলে -100°C মানে কি বলো তো? এটা হচ্ছে তোমার 273 কেলভিন, সরি 173। 0°C হচ্ছে তোমার 273, তাহলে হচ্ছে -100 মানে হচ্ছে কি 273 থেকে আর 100 কমছে মানে 173। আর হচ্ছে কি এই যে নিচে যে 32টা ছিল, এই 32টা উপরে এটা কি হয়ে যাবে, গুণন হয়ে যাবে। আর নিচে হচ্ছে তোমার একটা 2 তো ছিল, এই 2 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাবো 173 ইন্টু ভাগ হচ্ছে তোমার 2, তার মানে হচ্ছে তুমি এখানে 2768 কেলভিন। ঠিক আছে, 2768 কেলভিন। অলওয়েজ মাথায় রাখবা এখানে যে এককগুলো আমরা ইউজ করবো তাপমাত্রার একক, কেলভিন একক ইউজ করবো, এবং রেজাল্টে যেটা পাবো সেটাও কেলভিন। তারপরে যদি আমার ইচ্ছা হয় সেটাকে আমি ডিগ্রি সেলসিয়াসে নেবো, সেই ক্ষেত্রে আমি নিতে পারি। তাহলে আমি 273 বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে আমরা 2495 পেয়ে যাব। তাহলে 2495°C। তাহলে এখন তুমি যেভাবেই বলো যে হচ্ছে গিয়ে এত °C অথবা এত কেলভিন। এখন এখানে হচ্ছে কি সেম কোয়েশ্চেনটা আরও যেভাবে আসতে পারে। এখানে তো বলেছিল সমান, তো সমানের জন্য কিন্তু আমাদের কোনো কষ্ট করতে হয় না, যে এইটা সমান এইটা। কিন্তু তোমাকে যদি বলতো যে কত তাপমাত্রায় কত °C, এখানে সেলসিয়াসই চাইছিল, তো আমাদের ফাইনালি তো অবশ্যই সেলসিয়াসে যাওয়াই লাগতো। যে তোমাকে তাপমাত্রার ব্যাপারটা উল্লেখ না থাকতো যে কত °C বা কত কেলভিন, তাহলে আমরা যেটাই সেটাই দিতে পারতাম। ওকে, তাহলে কত °C তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, যদি তোমাকে বলতো যে এত তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের 3 গুণ, জাস্ট এখানে সমানের জায়গায় যদি 3 গুণ বলতো, তাহলে আমরা এই কোয়েশনটা কীভাবে দাঁড় করাতাম? তাহলে অবশ্যই এই কোয়েশনটা হয়তো অক্সিজেন অক্সিজেন সমান 3 ইন্টু সি হাইড্রোজেন। ঠিক আছে, অলওয়েজ এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমরা কার সাথে টিটা গুণন করছি, তোমাকে দ্বিতীয়তে যার সাথে বলবে মানে এর এত গুণ। ঠিক আছে, তোমাকে বললো যে হচ্ছে কি এত হাইড্রোজেন অণুর, মানে হাইড্রোজেন এর 3 গুণ। তাহলে আমরা হচ্ছে যার সাথে এর তার সাথে হচ্ছে আমরা এই নাম্বারটা গুণ করব। তোমাকে বলছে যে হাইড্রোজেন এর 3 গুণ। ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোজেনের সাথে আমরা 3 গুণ করে দিলাম। তোমাকে যদি বলা হচ্ছে কি এর মান বি এর 5 গুণ, ঠিক আছে, এর মান বি এর 5 গুণ, তাহলে হচ্ছে এ সমান কার সাথে একটা ছিল দ্বিতীয়তে, বা যেখানে আমার সংখ্যাটা বলছে এই সংখ্যার সাথে কার সাথে অ্যাড ছিল, এই সংখ্যাটার জন্য কার সাথে অ্যাড ছিল, এর মান বি এর 5 গুণ। ঠিক আছে, বি এর 5 গুণ, তাহলে যে আমরা বি এর সাথে অ্যাড ছিল, যে বি এর সাথে আমরা 5 বসায় দিচ্ছি। ঠিক আছে, তোমাকে বলতে পারতো হচ্ছে কি 1/3, তোমাকে বললো হচ্ছে পি এর মান কিউ এর 1/3, তাহলে পি সমান কিউ এর বলতে হচ্ছে গুণন, এই গুণনটাই হচ্ছে গিয়ে আমরা গুণন দিলাম 1/3। তোমাকে বলতে পারতো হচ্ছে গিয়ে কি এক্স এর মান ওয়াই এর 80%। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স সমান ওয়াই এর 80%, তাহলে ওয়াই ইন্টু 80% মানে হচ্ছে গিয়ে কি 80/100। ঠিক আছে, মানে এরকমভাবে হচ্ছে আমাদের লিখতে হবে। এই টাইপের ম্যাথ কিন্তু মানে এই যে বেশিরভাগ ম্যাথই আমাদের এরকমভাবে ইনফরমেশন দেওয়া থাকে যে এ তারের দৈর্ঘ্য বি তারের অর্ধেক। ঠিক আছে, এ তারের দৈর্ঘ্য বি তারের অর্ধেক। এখানে কিন্তু এর নেই, তারপরে কিন্তু তুমি এর মতো বলতে পারো যে বি তার এর অর্ধেক, এ তারের দৈর্ঘ্য বি তারের অর্ধেক। ঠিক আছে, তাহলে এ তার সমান বি তারের দৈর্ঘ্য ইন্টু হাফ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তুমি কীভাবে মাথায় রাখতে পারো সেই ব্যাপারটা হচ্ছে আমাদের অবশ্যই জানা থাকতে হবে। তো যেহেতু এখান থেকে বেশি ম্যাথ আসে, অলওয়েজ যে সমান থাকবে এরকম না, সমান না থেকে যদি যেরকম পার্সেন্টেজ অর্ধেক 1/3 5 গুণ থাকে, তাহলে এটা কীভাবে করবো সেটা হচ্ছে কি বলে দিলাম। তো আশা করি এই টাইপের সকল ম্যাথ এখন করতে পারবা। ওকে, তোমাকে বলছে কোন তাপমাত্রায় স্থির চাপে হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ ক্রমান তাপমাত্রা চাপে মূল গড় বর্গবেগের দ্বিগুণ। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। আগেরটা জাস্ট অক্সিজেনের সাথে কম্পেয়ার করতে বলছিল, আর এটা হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করতে বলছে। তবে হচ্ছে গিয়ে কি দুই ক্ষেত্রে তাপমাত্রা ছিল দুই রকম। ঠিক আছে, চাপ হচ্ছে স্থিরই থাকবে, মানে তাপমাত্রার পরিমাণটা তুমি বের করবা, শেষ। ওকে, দ্বিগুণ, এখানে দ্বিগুণ হবে কিন্তু, তাহলে যে দ্বিগুণ যে ব্যাপারটা বলছি যে এন গুণ যার সাথে এর বলবে তার সাথে হচ্ছে তোমার ওই টোটা গুণন হবে। আচ্ছা, স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গর্ভবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় অর্ধেক হবে। তার মানে আগের অঙ্কটার এই অঙ্কটা সেম, এটা বলছে তোমাকে হচ্ছে দ্বিগুণ,
আর এখানে বলছে হচ্ছে গিয়ে অর্ধেক। দেখো গ্যাস যেহেতু একটাই, আমি তোমাদের এখানে একটু হচ্ছে কনসেপ্ট বলে দিই। গ্যাস যেহেতু একটাই 3RT/m, গ্যাস যেহেতু একটাই, তাহলে আমাদের হচ্ছে গিয়ে কি তোমার সিআরএমএস বেগটা হচ্ছে তাপমাত্রার কিন্তু বর্গমূলের সমানুপাতিক। তাহলে তুমি যদি তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি করো তাহলে হচ্ছে তোমার সিআরএমএস বেগের মানও বাড়বে, তাপমাত্রা যদি কমাও তাহলে হচ্ছে সিআরএমএস বেগের মানও কমবে। তো এখানে যেহেতু বলছে অর্ধেক হবে, ঠিক আছে, সিআরএমএস বেগের মানটা কমে অর্ধেক হবে। কত তাপমাত্রার? প্রমাণ তাপমাত্রা, তাই না? প্রমাণ তাপমাত্রা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 0°C বা 273 কেলভিন। তো যেহেতু অর্ধেক হবে তাহলে অবশ্যই এখান থেকে তুমি কোশ্চেনটা পড়েই সিদ্ধান্ত নিয়ে নিবা যে এখানে যে ফাইনাল যে টেম্পারেচারটা পাওয়া এটা কিন্তু অবশ্যই 273 কেলভিনের থেকে কম, ঠিক আছে, যেহেতু আরএমএস বেগ অর্ধেক হয়েছে। তো সেমভাবে এই যে আগেরটার জন্য কিন্তু তুমি পাওয়া বেশি, যেহেতু দ্বিগুণ বলছিল। আচ্ছা, এইগুলো তোমাদের হোমওয়ার্ক, এইগুলো পারবা। ওকে, তারপরে বলছে তোমাকে 0°C তাপমাত্রা এবং প্রমাণ বায়ুচাপে অক্সিজেন গ্যাসের ঘনত্ব হচ্ছে 1.429 kg/m3। একটি পাত্রে আবদ্ধ আছে, গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করা হলো। তার মানে দেখো এটা কিন্তু তাপমাত্রা চেঞ্জ করা হয়েছে, উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। তার মানে এখান থেকেই তুমি বুঝে ফেলছো যে এখানে আসলে হচ্ছে কি আরএমএস বেগের মানের পরিবর্তন হবে, ঠিক আছে, তাপমাত্রা যেহেতু চেঞ্জ করছো। তুমি তাপমাত্রা চেঞ্জ করছো, ঘনত্ব চেঞ্জ হলে হোক না হলে নাই, চাপ চেঞ্জ হলে হোক না হলে নাই, এটা কোনো ম্যাটারই না। তোমার তাপমাত্রা চেঞ্জ করছো, তার মানে অবশ্যই আরএমএস বেগের মান চেঞ্জ হবে, যেহেতু একটা নির্দিষ্ট গ্যাসেই আছে, ঠিক আছে, নির্দিষ্ট গ্যাসের জন্য। যতক্ষণ না তার চাপ দ্বিগুণ হয়, ঠিক আছে, চাপ দ্বিগুণ বলছে, আমার কিন্তু চাপের কাছে যাওয়ার কোনো দরকারই নেই। আমরা জাস্ট হচ্ছে গিয়ে কি তাপমাত্রার কাছে যাব। শুরুতে যে ব্যাপারটাই বলছিলাম, পাত্রের আয়তন প্রসারণ উপেক্ষা করা হলো, ওই শত অক্সিজেন গ্যাসে আরএমএস বেগ নির্ণয় করো। আয়তন প্রসারণ যেটা, এটা হচ্ছে কি তোমার উজ্জ্বল করা হলো। এই কথাটা মানে কি, এটা তোমাকে বলছে যে তাপের ফলে যে তোমার পাত্রটা কিছুটা বড় হওয়ার কথা ছিল, আয়তন বাড়ার কথা ছিল, এটা কি আর বাড়ে নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে কি তোমাকে ঘনত্বটা সেমই থাকবে। তো ঘনত্বের কাছে যদি আমরা যাব না, আমরা তাপমাত্রা দিয়েই করব। তাহলে আমরা প্রথম যে কাজটা করব, যেহেতু 0°C তাপমাত্রা এবং প্রমাণ বায়ুচাপ, ঠিক আছে, তার মানে দেখো 0°C তাপমাত্রা মানে তাপমাত্রার মান দেওয়া আছে, আবার হচ্ছে প্রমাণ বায়ুচাপ এটাও দেওয়া আছে, অক্সিজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, তাই না। তো এখান থেকে আমরা যে কাজটা করব, প্রথমে তার আরএমএস বেগটা কত ছিল সেটা হচ্ছে কি আমরা নির্ণয় করে ফেলবো, প্রথমে যে তার আরএমএস বেগটা। তাহলে চলো আমরা দেখি প্রথমে আরএমএস বেগ কত। তাপমাত্রা দেওয়া আছে, তুমি তাপমাত্রা থেকেও বের করতে পারো, আবার হচ্ছে তুমি ইচ্ছা করলে ওই যে ঘনত্ব দেওয়া আছে, চাপ দেওয়া আছে, সেখান থেকেও বের করতে পারো, ঠিক আছে। তাহলে শুরুটাকে আমি ধরলাম হচ্ছে C1, তাহলে C1 হচ্ছে তোমার 3p/ρ। এটা কিন্তু তুমি হচ্ছে তাপমাত্রা দিয়ে করতে পারো, যেহেতু তাপমাত্রা দেওয়া ছিল 0°C। কিন্তু আমরা যেহেতু জাস্ট একটা সূত্র এখন পর্যন্ত ইউজ করতেছি, আমরা অন্য সূত্রটা একটু ইউজ করে দেখাচ্ছি। তাহলে 3 × 10⁵, যেহেতু প্রমাণ বায়ুচাপ 1 atm, 1 atm মানে হচ্ছে 10⁵ প্যাসকেল, আর ডেন্সিটি কত দেওয়া ছিল 1.429। তাহলে চলো আমরা দেখি শুরুতে যে তার আরএমএস বেগটা ছিল সেটা কত, ঠিক আছে। তাহলে 3 × 10⁵ ভাগ হচ্ছে 1.429, অবশ্যই kg/m³ হওয়া লাগবে, kg/m³ দেওয়া আছে। ওকে, তাহলে তার শুরুতে আরএমএস বেগ ছিল 458 m/s, ms ইনভার্সন। এটা ছিল শুরুতে তোমার আরএমএস বেগ। তো তোমাকে হচ্ছে কি বলছে যে গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করা হলো যতক্ষণ তার চাপ দ্বিগুণ করা হয়। তাহলে দেখো চাপ দ্বিগুণ করা হয়েছে, আমরা বলছিলাম এই সূত্রের সতর্কতাটা হচ্ছে এরকম, চাপ আমি দ্বিগুণ করছি, চাপের ফলে যদি আমার চাপের ব্যাপারটা তো এখানে বসাবোই, চাপের ফলে যদি আমার ডেন্সিটিও চেঞ্জ হয়ে যায় তাহলে আমার ডেন্সিটির ব্যাপারটাও এখানে বসাতে হবে। তাহলে এখানে চাপ দ্বিগুণ করা হয়েছে তার ঠিক, কিন্তু পাত্রের যে আয়তন কিন্তু বাড়তে দেওয়া হয়নি। তার মানে কি ঘনত্ব চেঞ্জ হবে? তাহলে কিন্তু এই অঙ্কে ঘনত্ব চেঞ্জ হবে না, ঠিক আছে, ঘনত্ব চেঞ্জ হবে না। তার মানে আমরা এটা চাপ দিয়ে এই অঙ্কটা করে ফেলতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার আরএমএস বেগ কত হবে সেটা আর কি। ফাইনালি এখানে বের করতে বলছে কি ওই শত অক্সিজেন আরএমএস অণুর বেগ নির্ণয় করো। তাহলে আসলে প্রথমটা আমাদের এখানে বের না করলেও হইতো, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি আমাদের যেহেতু সরাসরি প্রমাণ বায়ুচাপ দেওয়া ছিল, ঠিক আছে, প্রমাণ বায়ুচাপ যেহেতু দেওয়া ছিল তাহলে আমাদের ওইটার দরকার ছিল না। ওকে, আমরা করছি, সমস্যা নেই, জানা থাকুক দুইটাই। ওকে, তাহলে আমাদের হচ্ছে C2 যেটা, আমরা চলো অনুপাত করে দিই, যেহেতু আমাদের প্রথমটা জানা আছে তাহলে অনুপাত করে দিই। তাহলে C2/C1, ঠিক আছে, C2/C1
সমান আমরা অনুপাত করতেছি আর কি। তো যেহেতু শুধুমাত্র চাপের কিন্তু চেঞ্জ হচ্ছে, তো চাপের সাথে কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের P2 বাই P1 জাস্ট এতটুকুই। ডেন্সিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে না সেক্ষেত্রে কি ডেন্সিটি চেঞ্জ হবে না। তো সেই ক্ষেত্রে C2 বাই C1 সমান হচ্ছে গিয়ে √P2 বাই P1। দেখো এই অংশটা কিন্তু আমাদের না করলেও হইতো, ঠিক আছে, এটা আমাদের কিন্তু না করলেও পারতাম, যেহেতু হচ্ছে কি তোমাকে ওই চাপের মান সরাসরি দেওয়া ছিল, ঘনত্ব সরাসরি দেওয়া ছিল। তো বেশিরভাগ সময় যদি একটা ইনফরমেশন মিসিং থাকে আমাদের অনুপাত করতে হয়, সেজন্য আমি অনুপাত করেই দেখালাম। তাহলে C2 সমান তোমার হবে, P2 হচ্ছে ছিল তোমার দ্বিগুণ করা হয়েছিল, তাহলে 2P1, আর শুরুতে ছিল জাস্ট P1 ইন্টু, আর এই C1টা এই পাশে গিয়ে গুণন হয়ে যাবে 458, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার C2 সমান √2 মানে 1.41 ইন্টু 458, তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে 645 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে দেখো এটা হচ্ছে চাপের ইনফরমেশন দেওয়া ছিল, ঘনত্বের ইনফরমেশন দেওয়া ছিল, আমরা এরকমভাবেই করতে চেষ্টা করছি। কিন্তু আমি তোমাদের শুরুতে একটা সতর্কতা বলে দিয়েছিলাম যে তোমাকে যে ইনফরমেশন দেওয়া থাকুক তুমি চেষ্টা করবে অলওয়েজ তাপমাত্রার কাছে যাওয়ার জন্য। কি চেষ্টা করবা? তাপমাত্রার কাছে যাওয়ার জন্য। তো এটা কিন্তু তুমি তাপমাত্রা দিয়েও করতে পারতা। কীভাবে তাপমাত্রা দিয়ে করতে পারতা আমি তোমাদের একটু বলে দিই, যে এটা আমি কেন তাহলে হচ্ছে গিয়ে চাপ দিয়েই করালাম, যাতে তোমাদের হচ্ছে গিয়ে এই সূত্রটা একটু ইউজ হয়। কারণ এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে একদমই ইউজ না করি তাহলে কিছুদিন পর ভুলে যাব, ঠিক আছে। অঙ্কে আমরা চেষ্টা করবো সব ধরনের সূত্রই ব্যবহার করার জন্য। তো অল্টারনেটিভ উপায় যেহেতু আমাদের তাপমাত্রা দেওয়া ছিল, তাপমাত্রার ইনফরমেশন দেওয়া ছিল, আমরা তাপমাত্রা দিয়েও করতে পারতাম। কীভাবে? আমাদের C1 ছিল এরকম 3RT/m, যেহেতু গ্যাসের নাম দেওয়া ছিল আমাদের m জানা, যেহেতু হচ্ছে কি তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল 273, তো আমরা C1 বের করে ফেলতে পারতাম। আর C2টার জন্য অবশ্যই আমাদের কি, এটা ধরো T1 লিখলাম, 3RT2/m। তো গ্যাস তো চেঞ্জ হচ্ছে না, তাহলে m এর মান সেমই থাকবে, আর তো এমনিতেই দেবো। T2 এর মানটা আমাদের লাগতো, ঠিক আছে। তো এখন আমাদের T2 এর মানটা কেমনে বের করবো? T2 এর মানটা আমরা এই যে চাপ থেকে বের করতে পারতাম, যেহেতু আয়তন চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলতে পারতাম হচ্ছে গিয়ে P1/T1 সমান P2/T2, ঠিক আছে। তো এই ইনফরমেশন থেকে আমাদের মেইন সূত্রটা ছিল P1/T1, তো যেহেতু আয়তন চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা P1/T1 সমান হচ্ছে P2/T2। তোমাকে বলছে চাপ দ্বিগুণ করা হয়েছিল, তাহলে P1কে আমি P ধরলাম, P2কে আমি 2P ধরবো, তাহলে PP কাটাকাটি আমরা T2টা কিন্তু বের করে ফেলতে পারতাম। তো বের করে আমরা এই যে সূত্র বসায় দিতে পারতাম। ক্লিয়ার হিসেবে ব্যাপারটা কিনা বলো, যে আমরা হচ্ছে গিয়ে তাপমাত্রা দিয়েই বেশিরভাগ সময় ম্যাথ করবো, ওইগুলোতে যাবো না। ওইগুলোতে অনেক সময় অজান্তে ভুল হয়ে যেতে পারে, তোমার মনে হতে পারে না ভুল হয়েছে না, কিন্তু লজিক্যালি এই যে ডেন্সিটির ব্যাপারটা আমরা অ্যাভয়েড করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের পরবর্তী ম্যাথে যেটা, চলো দেখি এটাই কী বলছে। তো প্রমাণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব, তাহলে এখানে ঘনত্ব দেওয়া আছে, তাপমাত্রাও দেওয়া আছে, চাপও দেওয়া আছে, তার মানে তুমি তাপমাত্রার সূত্র কিন্তু প্রয়োগ করে ফেলতে পারো। তোমাকে কোয়েশ্চেনের তাপমাত্রা দেওয়া থাকলে চাপ ডেন্সিটি যাই থাকো কোনো ম্যাটার না, জাস্ট তুমি তাপমাত্রার কাছে যাবা, ঠিক আছে। তাপমাত্রা দেওয়া আছে মানেই তুমি তাপমাত্রা দিয়ে ম্যাথ করে ফেলতে পারো, ঠিক আছে। RMS ব্যাগটা এরকমই ব্যাপার। এটা নোট আকারে লিখে রাখো একদম হচ্ছে টি-স্টার দিয়ে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এটা আমি আর করবো না, এটা তোমরা নিজেরা করবা। আচ্ছা, প্রমাণ চাপ ও উষ্ণতায় বায়ুর অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো। প্রমাণ চাপ ও উষ্ণতায় পারদের ঘনত্ব দেওয়া আছে, জি দেওয়া আছে, বায়ুর ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে দুই ধরনের ইনফরমেশন দেওয়া আছে। তোমাকে হচ্ছে কি বায়ুর আণবিক ভরটা দেওয়া নেই, বায়ুর আণবিক ভর হচ্ছে গিয়ে নর্মালি তুমি হচ্ছে মুখস্থই বসাতে পারো, কিন্তু যেহেতু দেওয়া নেই আর বসানোর দরকার নেই, তাহলে এটা হচ্ছে তুমি করবা ইয়া দিয়ে, T/ρ দিয়ে, CRMS। তাহলে CRMS সমান হচ্ছে তোমার √3P/ρ, ঠিক আছে। আমরা এই সূত্রটা এখানে ইউজ করবো। কেন এই সূত্রটা ইউজ করবো? কারণ যেহেতু হচ্ছে তোমাকে আণবিক ভরটা দেওয়া নেই, আমরা মুখস্থ বসানোর দরকার নেই। তাপমাত্রা কিন্তু দেওয়া ছিল, কিন্তু আণবিক ভরের জন্য আমরা T/m এর সূত্রটা প্রয়োগ করতেছি না। এখন গঠন হচ্ছে আমাদের P এর মান কত আর ডেন্সিটির মান কত। ডেন্সিটির মানটা তো সরাসরি দেওয়াই আছে, তবে এখানে এককটা কিন্তু ভিন্ন একক দেওয়া আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাকে হচ্ছে আমাদের কেজি পার মিটার কিউবে নিতে হবে, ঠিক আছে। গ্রাম পার সেন্টিমিটার কিউবকে সম্ভবত 1000 দ্বারা গুণ করলেই কেজি পার মিটার কিউবে চলে যায়। জাস্ট মুখস্থ যদি ইউজ করো, আর যদি একক পরিবর্তন কেমনে করতে হয় সেটা যদি বলো, তাহলে হচ্ছে তোমাদের আমি একটা এই রিলেটেড ক্লাস নিয়েছিলাম, সেটা ফলো করতে পারো। লার্ন উইথ হিমেল বাই চ্যানেলে পাবা, ঠিক আছে।
তাহলে আমাদের হচ্ছে পি। এখন পি এর যে ভ্যালুটা, এই পি এর ভ্যালুটা কিন্তু সরাসরি দেওয়া নেই, নাকি দেওয়া আছে? প্রমাণ চাপ, তাহলে প্রমাণ চাপ দেওয়া আছে। আচ্ছা, প্রমাণ চাপ। এখন প্রমাণ চাপের পরে কিন্তু আবার পারদের ঘনত্ব দেওয়া আছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে কি, আমাদের প্রমাণ চাপ যেটা আমরা জানি যে হচ্ছে কি 101/325 প্যাসকেল বা 3 × 10⁵ প্যাসকেল, এটা আমরা সরাসরি এখন মুখস্থ বসাবো না। যখনই পারদের ইনফরমেশনটা দেওয়া আছে তখন আমরা যে প্রমাণ চাপ জানি, ঠিক আছে, যে 101 বা 10⁵ প্যাসকেল, এটা আমরা মুখস্থ বসাবো না, ঠিক আছে। যদি আমরা মুখস্থ মানে ফাইনালি এই মানটাই পাবো বা মুখস্থ আমরা বসাতে পারি, কিন্তু এটা আমরা বসাবো না। তাহলে কীভাবে করবো কাজটা? যেহেতু পারদের ঘনত্ব দেওয়া আছে, এই কথাটা তোমাকে বলতেছে যে আমরা জানি প্রমাণ চাপ যেটা, এটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপের সমতুল্য চাপ, ঠিক আছে। তাহলে 76 থেকে আমরা এটা নিয়ে আসবো। তাহলে 76 সেন্টিমিটার, ঠিক আছে, আমরা 100 দ্বারা ভাগ করে দিলাম, মিটার চলে গেল। তাহলে 76 সেন্টিমিটার পারদ চাপের সমতুল্য। তাহলে হচ্ছে আমাদের পারদের চাপ যেহেতু লিকুইড, তাহলে এইচ রো জি। তাহলে উচ্চতা ছিল হচ্ছে তোমার প্রমাণ চাপের জন্য 76 সেন্টিমিটার, এটাকে হচ্ছে কি আমরা 100 দ্বারা ভাগ করে মিটার নিয়ে আসলাম, মানে এইচ রো যেটা এখানে দেওয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটা হচ্ছে তোমার 13,600, জাস্ট 1000 দ্বারা গুণন করে দিলে তুমি হচ্ছে গিয়ে গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে আমাদের কেজি পার মিটার কিউব চলে আসে। এইচ রো জি, জি এর মান হচ্ছে তোমার 9.8। যদি এখানে ভিন্ন একক দেওয়া আছে সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার, তো এখান থেকেও আমরা হচ্ছে কীভাবে নিয়ে আসতে পারি, তুমি যদি একক পরিবর্তনের আমার ক্লাসটা দেখে আসো তাহলে এটা একদম টোটালি কমপ্লিট হয়ে যাবে, মানে কীভাবে এককের পরিবর্তনটা আমি মুখোমুখি করে ফেললাম। তো অ্যাকচুয়ালি তুমি মান অ্যাকচুয়ালি এটাই পাবা, এই যে 101/325 পাবা। তাহলে চলো আমরা এটা বসা দিই, এখন তুমি এটাই পাবা নর্মালি 101/325 প্যাসকেল বা হচ্ছে যে তোমার 10⁵ প্যাসকেল। তাহলে 3 × 101/325 বা হচ্ছে তোমার ডেন্সিটি। ডেন্সিটি হচ্ছে তোমার এত দেওয়া ছিল গ্রাম পার সেন্টিমিটার কিউব, তো আমরা 1000 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো 1.29 কেজি পার মিটার কিউব। রুট ওভার করে দিলে কাজ শেষ। এবং তোমাদের আমি হচ্ছে আবার একটু শর্টকাটে বলে দিই যে আমরা এককের পরিবর্তনটা কীভাবে করতে পারি, যদি সাজেশন দেব যে তুমি ওই ক্লাসটা দেখে আসবা, ঠিক আছে। তো ওই ক্লাসটার আমি এরকমভাবে আলোচনা করছি যে ধরো এই যে গ্রাম পার সেন্টিমিটার কিউব, একটা নির্দিষ্ট সামথিং ভ্যালু দেওয়া আছে যে হচ্ছে কি, বা এটা আমি দেখাই যে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 13.6 তো থাকবেই, তো গ্রাম পার সেন্টিমিটার কিউব আমি চাচ্ছি হচ্ছে কেজি পার মিটার কিউব হোক। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউবটা হচ্ছে যে এরকম, উপরের গ্রাম আর নিচে হচ্ছে সেন্টিমিটার কিউব। তো যেহেতু আমার কেজি দরকার, তার মানে আমাদের এখানে একটা কে নিয়ে আসতে হবে, ঠিক আছে, একটা কে নিয়ে আসতে হচ্ছে। তাহলে কে কিন্তু একটা সংখ্যা ছিল, কে এর মান কত 10 কিউব। তোমরা ফেসবুকে দেখো যে হচ্ছে কি 1K লাইক, 1K লাইক মানে হচ্ছে 1000 লাইক। তাহলে কে এর মান হচ্ছে 1000 বা হচ্ছে 10 কিউব। তো যেহেতু আমি একটা কে নিয়ে আসছি, কে একটা বর্ণ হলেও এটা কিন্তু এখানে একটা ডিজিট, তাহলে হচ্ছে এই সমতার জন্য, এই সংখ্যাটাকে সমতা করার জন্য কী করতে হবে, আমার 1000 দ্বারা ভাগ করে দিতে হচ্ছে। যেহেতু কে একটা সংখ্যা, সংখ্যাটাকে আমি উপরে গুণ করছি অহেতুকভাবে, তো সমতার জন্য ভাগও করে দিলাম। আর সিটা আমার দরকার নাই, কেজি পার মিটার কিউব আমার দরকার। তাহলে সি যেটা এখানে ছিল, এই সিটাকে আমি চাচ্ছি তুলে দেওয়ার জন্য। তাহলে যেটাকে আমি তুলে দেবো, এটাকে ধরো আসামি, আসামিটাকে আমি সি দিয়ে লিখতেছি, মানে লাল কালার করে লিখতেছি সি। তো সিকে যে আমি তুলে দিই, তাহলে সি এর তো হচ্ছে কি একটা ভ্যালু আছে, সি এর ভ্যালু যেন কত ছিল 10⁻²। তাহলে 10⁻² দ্বারা আমি ওকে তুলে দিতে যাচ্ছি। তাহলে সিকে তুলে দেওয়ার জন্য সি এর মানটা এখানে বসায় দিতে হবে। সি এর যে সমতুল্য মানটা, এই মানটা আমাদের বসায় দিতে হবে। তাহলে সি এর সমতুল্য মান কত, 10⁻², এটার উপর একটা কিউব আছে, তাহলে 10⁻⁶, ঠিক আছে। কিউবটা কেন, এই যে সেন্টিমিটার কিউব যে ছিল এরকম যদি কিউব থাকে বা স্কোয়ার থাকে, তাহলে অলওয়েজ মাথায় রাখবা এই কিউবটা যে সি যে ছিল সি এর উপরও আছে, ঠিক আছে। তাহলে আমাদের 10⁻², এটার উপর আবার আছে কিউব, তাহলে 10⁻⁶ হয়ে গেল। তো আমরা এইটাই হচ্ছে তোমাদের কেজি পার মিটার কিউব একক এখন হচ্ছে ডেন্সিটি, ঠিক আছে। তো দেখো তুমি যদি ফাইনালি এটা ক্যালকুলেট করো, তাহলে ফাইনালি একটা 10 কিউব থাকতেছে, মানে 1000 থাকতেছে। 1000 10⁻⁶, কাটাকাটি করে এটা উপরে তুললে একটা এক্সট্রা 1000 থাকতেছে। তাহলে এটা তুমি একদম টোটালি মুখস্থ রাখতে পারো। গ্রাম পার সেন্টিমিটার কিউব যেখানে তুমি ডেন্সিটি দেখবা, এটাকে 1000 দ্বারা গুণ করলে তোমার কেজি পার মিটার কিউবে চলে আসে, ঠিক আছে। ঠিক একইভাবে তুমি এখন এটা নিজে চিন্তা করবা যে 9.8 কীভাবে নিয়ে আসা যায় গ্রাম সেন্টিমিটার, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল একক। তো এখানে যেহেতু আমাদের সি আছে একটা এক্সট্রা, ঠিক আছে, সি, ঠিক আছে। এই সিটার সাথে কিন্তু আবার উপরে কোনো কিছু নেই, এই উপরের শুধুমাত্র এস এর উপর। তাহলে হচ্ছে গিয়ে কি সেন্টিমিটার যেহেতু সি এর মান বসায় দাও 10⁻², দেখবা 9.8 চলে আসছে। তো একক পরিবর্তনের ক্লাসটা তুমি করে আসতে পারো। ওকে, তাহলে চলো আমরা দেখি এক পরমাণুকে একটি গ্যাসের ঘনত্ব স্থির থাকলে, তাহলে ঘনত্ব স্থির
কোন উষ্ণতায় তার অণুগুলির আরএমএস দ্রুতি 100°C তাপমাত্রা আরএমএস দ্রুতির 1/3 হবে। তাহলে এটা আমি আর করবো কি, করবো না, কারণ এই টাইপের বলছি যে এই টাইপের ম্যাথই বেশি আসে, ঘুরে ফিরে এই ম্যাথটাই আসে, বারবার করতে হবে। তো তোমাকে বলছে একজন ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে ও প্রমাণ তাপমাত্রায়, চাপ হচ্ছে স্থির তাপমাত্রার কিছু পরিমাণ অক্সিজেন গ্যাসের তাপমাত্রার বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো। তাহলে দেখো গ্যাসের আয়তন কিন্তু এখানে দ্বিগুণ হয়েছে। তো গ্যাসের আয়তন দ্বিগুণ হলো, এটা আমাদের হচ্ছে জানা, এতটা ম্যান্ডেটরি না। গ্যাসের আয়তন দ্বিগুণ হয়েছে এই কথাটা মানে হচ্ছে গ্যাসের ডেনসিটি কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। তো চাপ যেহেতু স্থির ছিল, ডেনসিটি অর্ধেক হয়েছে, মানে তোমাকে চাপ এবং হচ্ছে ডেনসিটি দুই ইনফরমেশনটা আর কি তোমার মাথায় দিয়ে দেওয়া হয়েছে যে হচ্ছে তাহলে তুমি 3p/ρ দিয়েও করতে পারো অঙ্কটা। আর যেহেতু তাপমাত্রা, এখানে তাপমাত্রার ইনফরমেশনটাও দেওয়া ছিল, ঠিক আছে। তাপমাত্রা হচ্ছে গিয়ে কী করা হয়েছে, বৃদ্ধি করায়, তাপমাত্রা বৃদ্ধি করায়। তো তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হয়েছে এটা অ্যাকচুয়ালি আসলে দেওয়া ছিল না। তো এই যে ডেন্সি আয়তন যে দ্বিগুণ হলো, এখান থেকে আর কি তুমি তাপমাত্রার ইনফরমেশনটা আর কি বের করবা, যে হচ্ছে তোমার চাপ যেহেতু স্থির ছিল, তাহলে B1/T1 সমান B2/T2, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখব যেহেতু আয়তন দ্বিগুণ করা হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি তাপমাত্রাও দ্বিগুণ করা হয়েছে, মানে তাপমাত্রার ইনফরমেশনটা তোমাকে আয়তনের মাধ্যমে দেওয়া আছে। তুমি ইচ্ছা করলে এটাকে ডেনসিটির কাছেও যেতে পারতো, যেহেতু আয়তন দ্বিগুণ করা হয়েছে তাহলে ডেনসিটি অর্ধেক হবে। আয়তন দ্বিগুণ করা হলো, এতে তার বন্ধু মন্তব্য করলো পরীক্ষার দিন গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগও দ্বিগুণ হবে। তো এই কথাটা আমি মানে এই অঙ্কটা কেন অ্যাড করছি, এটা আসলে বোর্ড কোয়েশ্চেন, মনে হতে পারে অনেক ইজি কোয়েশ্চেন। তো আমরা হচ্ছে পরীক্ষার হলে কিন্তু এটা ভুল করার পসিবিলিটি বেশি। পরীক্ষার দিন গ্যাসের অণুগুলার গড় বর্গবেগ, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে বর্গমূল বলে নাই। আমরা যেটা CRMS বেগ যে ইউজ করি এটা কিন্তু বর্গমূলীয় গড় বর্গবেগ, মানে গড় বর্গবেগটাকে আমরা বর্গমূল করলে পাই আরএমএস বেগ, মানে যে সূত্রটা আমরা ইউজ করি এই যে সি আরএমএস সমান 3RT/m, এটাকে আমরা বলতেছি বর্গমূলীয় গড় বর্গবেগ, মানে 3RT/m কে আমরা √ওভার করি, সেটাকে বলতেছি বর্গমূলীয় গড় বর্গবেগ। কিন্তু এই কোয়েশ্চেনে বলছে কি যে বর্গবেগ গড় বর্গবেগ দ্বিগুণ হবে, মানে একজন আর কি একটা মন্তব্য করছে, এখানে কিন্তু বর্গমূল কথাটা বলে নাই, জাস্ট বলছে বর্গমূল কথাটা বলে নাই, জাস্ট বলছে কি যে হচ্ছে কি গড় বর্গবেগ, তার মানে এখানে তো আমাদের √ওভারটা ইউজ করবো না। তাহলে এটা কখন ইউজ করবো, যখন হচ্ছে আরএমএস বেগ বলবে বা গড় বেগ বর্গমূল বলবে, বর্গমূল উল্লেখ থাকলে, বর্গমূলীয় বর্গমূল উল্লেখ থাকলে। কোয়েশ্চেন আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। ধরো পরীক্ষার হলে কিন্তু আমরা এই ছোটো যে কথাটা এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে কী করতাম না, ওই রকম খেয়াল করতাম না। তো এটাকে আমরা CRMS বলবো না, 3RT/m, জাস্ট 3RT/m, এটা যদি বর্গমূল না থাকে, বর্গমূল না থাকলে, ঠিক আছে। তাহলে দেখো, তো বলছে হচ্ছে কি তাপমাত্রার বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো। তাহলে গ্যাসের আয়তন যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তাহলে তাপমাত্রা কত গুণ হয়েছে বলো তো, তাপমাত্রা অবশ্যই দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। এতে তার বন্ধু মন্তব্য করলো পরীক্ষার দিন গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগও দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে দেখো গড় বর্গবেগ যদি আমরা চিন্তা করি, মানে বর্গমূল ছাড়া যেটা, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে সি এর সাথে আমাদের হচ্ছে টি এর সম্পর্ক কেমন, জাস্ট সমানুপাতিক। তাই টি যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তাহলে এই সিও কি হবে, দ্বিগুণ হবে। এটা জাস্ট তুমি হচ্ছে অনুপাত আকারে সাজায় করে ফেলতে পারো, তাহলে দ্বিগুণ হবে। তো এটাই তোমাকে বের করতে বলছে, বা বলছে যে হচ্ছে কি তার বন্ধুর মন্তব্যটি যথার্থতা যাচাই করা। আর প্রথম যেটা, এটা তো আমরা এই প্রথম পার্টি পড়ে আসছি, ঠিক আছে, P1B1/T1 সূত্র, তাহলে তার মন্তব্যটা আসলে সঠিকই হইতো। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। জাস্ট এখানে ছোটো যে কথাটা যেটা আমাদের হচ্ছে গিয়ে মাথায় রাখা লাগতো, এটা আমি বলে দিছি। তাহলে চলো পরবর্তী মেথড চলে যাই। বলছে জুয়েল পদার্থবিজ্ঞানের ক্লাসে বলেছিলেন ভবিষ্যতে সূর্য অধিক উত্তপ্ত হয়ে গেলে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাওয়ার বা হচ্ছে গিয়ে হয়ে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু বর্তমানকালে তাপমাত্রা বড়জোর 40°C থেকে 50°C পর্যন্ত হয়। তাহলে বলছে উল্লিখিত সর্বোচ্চ তাপমাত্রায় বায়ুর অক্সিজেন অণুগুলো কত আরএমএস বেগে ধাবিত হবে। তাহলে এই উল্লেখিত যে সর্বোচ্চ তাপমাত্রা, ঠিক আছে, এখানে কোয়েশ্চেনে কিন্তু একটা তাপমাত্রা দেওয়া আছে যেটা উল্লেখ করা আছে যে কিন্তু বর্তমানকালে তাপমাত্রা বড়জোর 40°C থেকে 50°C পর্যন্ত হয়। তো তোমাকে বলছে উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রা, তো উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রা কথাটা মানে কি 50°C, কারণ কোয়েশ্চেনে উল্লেখ আছে তোমার কত 40 থেকে 50, তাহলে তোমাকে এখানে 50°C বলছে আর কি। উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রায় বায়ুর অক্সিজেন অণুগুলা
কত আরএমএস বেগে দাবিত হবে। তাহলে যেহেতু তাপমাত্রা দেওয়া আছে, তাহলে এই নাম্বারটা তুমি কীভাবে করে ফেলতে পারো, জাস্ট সূত্রের মান বসাও, 3RT/m। অক্সিজেন যেহেতু বলছে, তাহলে অক্সিজেনের আণবিক ভর 32 × 10⁻³ 8.31, আর সর্বোচ্চ তাপমাত্রা এখানে 50, মানে হচ্ছে তোমার কি 323, তাই তো? হ্যাঁ, 323 কেলভিন। তাহলে এটা তুমি ক্যালকুলেট করে যে মানটা পাবা সেটা হচ্ছে তোমার উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ। তাহলে 3 × 8.31 × 323 বা হচ্ছে তোমার 32 × 10⁻³ √ অ্যান্সার। তাহলে তোমার 501। এগুলো কিন্তু এখন তোমরা নিজেরাই পারবা, জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি বা হচ্ছে করে দিচ্ছি। তোমরা যদি অলরেডি পারো এটা, তাহলে স্কিপ করবা, তাহলে তোমাদের টাইম সেভ হবে। পৃথিবী কি আদৌ বায়ুমণ্ডলহীন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা যুক্তিসহ উপস্থাপন করো, ঠিক আছে? তাহলে দেখো এই কথাটার মানে কি, যে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে পড়ার সম্ভাবনা, এই কথাটার মানে হচ্ছে গিয়ে কি, যে বায়ুর যে অণুগুলো ওরা যদি হচ্ছে গিয়ে আরএমএস বেগ এত বেশি প্রাপ্ত হয় যে পৃথিবীর যে মুক্তিবেগ, এই মুক্তিবেগের থেকেও তার মান বেশি হয়ে গেছে বা সমান হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমরা জানি মহাকর্ষ বিকর্ষতে পড়ে আসছি যে আরএমএস মুক্তিবেগ হচ্ছে এরকম একটা বেগ, যে বেগে কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সে আর হচ্ছে গিয়ে ওই গ্রহে ফেরত আসবে না, ঠিক আছে? তাহলে পৃথিবীর থেকে যদি আমি একটা বস্তুকে তার মুক্তিবেগ, মানে পৃথিবীর যে মুক্তিবেগ এত বেগে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে ও হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাবে। তাহলে এখানে বায়ুমণ্ডলহীন হয়ে যাওয়া এই কথাটার মানে হচ্ছে কি, বায়ুর অণুগুলা আরএমএস বেগ মুক্তিবেগের সমতুল্য হয়ে যাবে, ঠিক আছে? বায়ুর যে অণুগুলা, ওই অণুগুলার আরএমএস বেগটা হয়ে যাবে কি পৃথিবীর মুক্তিবেগের সমান, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই বায়ুর কণাগুলো একদম পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন পৃথিবী হয়ে যাবে কি বায়ুমণ্ডলহীন, ঠিক আছে? তো তোমাকে এটাই বের করতে বলছে যে এটার সম্ভাবনা আছে কিনা, যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে দেখো আমাদের হচ্ছে এই আরএমএস বেগটা কার উপর ডিপেন্ড করতেছে, আরএমএস বেগটা হচ্ছে ডিপেন্ড করতেছে শুধুমাত্র তাপমাত্রার উপর। বায়ুর উপাদান তো আর চেঞ্জ হচ্ছে না, এই জন্য এম চেঞ্জ হবে না, মানে আণবিক ভর যেটা এটা চেঞ্জ হবে না। তাহলে আমাদের চিন্তা করতে হবে এরকম যে কত তাপমাত্রায়, ঠিক আছে, কত তাপমাত্রায় এই যে আরএমএস বেগটা, এই আরএমএস বেগটা পৃথিবীর মুক্তিবেগের সমান হয়ে যাবে, কত তাপমাত্রায় এই আরএমএস বেগটা পৃথিবীর মুক্তিবেগের সমান হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু এখানে উদ্দীপকে ইনফরমেশন দেওয়া নেই, এই টাইপের কোয়েশ্চেনে উদ্দীপকে লেখা থাকে যে ধরে নাও পৃথিবীর মুক্তিবেগ এত বা ওই গ্রহের মুক্তিবেগ এত, তো যেহেতু দেওয়া নেই সমস্যা নেই, আমরা হচ্ছে নিজেরা যেটা জানি মুখস্থ যে 11.2 কিলোমিটার হচ্ছে কি পৃথিবীর মুক্তিবেগ। আচ্ছা, তাহলে বি হচ্ছে তোমার সি আরএমএস বেগটা কত হবে, সি আরএমএস বেগটা হবে তোমার 11.2 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নেব, পার আওয়ার না, সেকেন্ড। 11.2 কিলোমিটার/সেকেন্ড কিন্তু ছিল, এই যে ওই মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়ে আসছো, না পড়লে আবার একটু চেক করে নিও। তাহলে হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড, তো 1000 দ্বারা গুণ করে আমরা এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে নিলাম। তাহলে আমাদের এই সিআরএমএস বেগটা যখন এইটা সমান হয়ে যাবে, তখনই আসলে সকল অক্সিজেন এই পৃথিবী থেকে চলে যাবে, ঠিক আছে? তাহলে 3RT/m, এম তো চেঞ্জ হবে না, 32ই থাকবে, তাহলে 32 × 10⁻³ সমান, যেহেতু আমরা এখানে √ তুলে দিছি, মানে √ ছিল সূত্রে, √ তুলে দিছি, তো সেই ক্ষেত্রে আমরা এই পাশে স্কোয়ার করে দেবো, তাহলে 11,200 স্কোয়ার। দেখো বুঝতেছো কিনা? তো এখান থেকে আমরা জাস্ট টি এর মানটা বের করবো। তাহলে এখন আমরা চলো এক লাইনে করে ফেলি, 11,200 স্কোয়ার গুণন 32 × 10⁻³ ভাগ হচ্ছে কি 3R, তাহলে 3 × 8.3R 31। তাহলে তোমার টি এর যে ভ্যালুটা এটা কিন্তু অনেক বেশি হচ্ছে, ঠিক আছে? 1.6 × 10⁵, মানে তুমি যদি এটাকে হচ্ছে কি নর্মালে নাও, তাহলে মানে 1,61,000, ঠিক আছে? মানে হিউজ একটা তাপমাত্রা, আমি 1,61,000 বলতেছি। সুতরাং টি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে 1,61,000 আরও সামথিং আছে, 61,014 কেলভিন। তো এটাকে যদি আমরা হচ্ছে কি সেলসিয়াসে চিন্তা করি, তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস, 273 বিগ দিব, মানে 1,60,741, ঠিক আছে? সেলসিয়াসে চিন্তা করলে তো 1,60,000 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা কিন্তু হিউজ, মানে এটা তো মানুষ, আমরা 100 ডিগ্রি সেলসিয়াস হলে তো আমরা হচ্ছে কি উদাও হয়ে যাব, ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস লাগবে না, এই গরমে যখন 50 ডিগ্রি সেলসিয়াস হয় তখন ঝামেলা হয়ে যায়।
50-এও সহ্য করার মতো না, 45-42 এরকম হয় ম্যাক্সিমাম। তো 100 ডিগ্রি সেলসিয়াস হলে তো আমাদের হচ্ছে দেহের যে পানি সে তো বাষ্প হয়ে চলে যাবে, ঠিক আছে, তো আমরাই শেষ। তো আসলে পৃথিবীর বায়ুমণ্ডলহীন হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু থিওরিটিক্যালি সঠিক, ঠিক আছে, মানে আমরা এটা ক্যালকুলেশন যদি করি, গাণিতিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হ্যাঁ সঠিক। তো সেই তাপমাত্রাটা হচ্ছে 1,61,014 কেলভিন, থিওরিটিক্যালি সঠিক, কিন্তু বাস্তবে মানে এটা প্র্যাকটিক্যাল না, ঠিক আছে, প্র্যাকটিক্যাল না, কারণ এত তাপমাত্রা আসলে হচ্ছে কি হবে না, বা হলেও আমরা সেখানে থাকবো না, ঠিক আছে। তো এটা তোমরা হচ্ছে কি সৃজনশীলে যদি আসে তাহলে বলবা হ্যাঁ এটা থিওরিটিক্যালি সঠিক বা এটা প্র্যাকটিক্যালি মানে সম্ভব নয়। তো তোমাকে বলছে 5.5 × 10⁻³ kg/m³ ঘনত্ব বিশিষ্ট, তার মানে একটা হচ্ছে গিয়ে ঘনত্বের বেলো তোমাকে দেওয়া আছে, আমরা দেখি এটা কিসের ঘনত্ব, এবং এত তাপমাত্রা বিশিষ্ট যে গ্রহ তার বায়ুমণ্ডলে অক্সিজেন ধরে রাখতে সক্ষম হয়েছে তার ন্যূনতম ব্যাসার্ধ কত, ঠিক আছে, মানে ন্যূনতম কত ব্যাসার্ধ হলে সে অক্সিজেন ধরে রাখতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি মুক্তিবেগের যে সূত্রটা ছিল, মুক্তিবেগের সূত্রটা ছিল হচ্ছে গিয়ে 2gm/r √/, ছিল তাই না, √2gm/r, এটা ষষ্ঠ অধ্যায়ের পড়া সূত্রটা হচ্ছে ঠিকই লিখছি, তোমরা হচ্ছে যদি বলে যাও আবার একটু বইটা চেক করে নিতে পারো। তাহলে √2gm/r এটা হচ্ছে কি মুক্তিবেগের সূত্র। তাহলে √2gm/r আমরা ফাইনালি একটা সম্পর্কে যাব, আমরা দেখবো সেটা হচ্ছে কি এমন সম্পর্ক আমরা পাই। তো জি এর ভ্যালু যেটা, এই যে জি যেটা এটা দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার ওই গ্রহের ডেন্সিটি কিন্তু দেওয়া ছিল, তো ডেন্সিটিটাও হচ্ছে কি আমরা ইউজ করবো। আপাতত আমরা মুক্তিবেগের ভ্যালুটা এরকমভাবে লিখে রাখলাম। তো তোমাকে বলছে অক্সিজেন, ঠিক আছে, বায়ুমণ্ডলে কি করছে, অক্সিজেন গ্যাস ধরে রাখতে সক্ষম হয়েছে। তো কখন ধরে রাখতে সক্ষম হবে, মানে অক্সিজেন যে গ্যাসটা এটা হচ্ছে চলে গেল না, ওই গ্রহ থেকে চলে গেল না। তো এই কথাটা মানে হচ্ছে কি ওই যে সিআরএমএস, অক্সিজেনের যে সিআরএমএস বেগটা এটা হচ্ছে অবশ্যই মুক্তিবেগের থেকে কম, ওই গ্রহের মুক্তিবেগের থেকে কম। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, সিআরএমএস বেগ যেটা, এই বেগটা হচ্ছে গিয়ে কি মুক্তিবেগের থেকেও কম, মুক্তিবেগের সমান যদি হয়ে যায় বা বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু অক্সিজেন ওই গ্রহ ছেড়ে চলে যাবে। তাহলে যেহেতু অক্সিজেন বলে দিচ্ছে তোমাকে, তাহলে সিআরএমএস থেকে আমরা কি বসিয়ে দেবো, 3RT/m √/, আছে, পরে আমরা কি যে মানগুলো বসাবো, লেস দেন মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগের সূত্রটা আমরা কি লিখছি বলতো, 2gm/r, 2gm/r, এটার উপরেও কিন্তু একটা √/, আছে। তাহলে আমরা ইচ্ছা করলে এখান থেকে √/, কাটাকাটি করে ফেলতে পারি, কিন্তু ফাইনালি হয়তো আমাদের আর এর মান যেহেতু বের করতে বলছে, আমরা এখানে কিন্তু এই মানগুলা, এই এম এর যে মানটা মানে ওই গ্রহের যে বর, এই গ্রহের বরের মানটা কিন্তু আমাদের এখানে দেয়া নেই, তো এই বরটাকে কিন্তু আমাদের রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো ফাইনালি আমাদের আরেকটা r² চলে আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক আমরা করি ধাপে ধাপে, করার পর আমরা দেখবো √/টা হয়তো এখানে না কাটলেও হবে। ওকে, চলো আমরা হচ্ছে কাটাকাটি করে ফেলি আপাতত, পরে যদি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে কাজটা করবো না। ওকে, এভাবেই থাকুক, আমরা আর ঝামেলায় যাচ্ছি না, আমরা হচ্ছে আপাতত এরকমভাবে লিখি, কারণ হচ্ছে কি এইগুলাতে তোমার মানে স্কোয়ার যখনই অসমতা থাকবে স্কোয়ার টোয়ার করাটা একটু সতর্কতাভাবে করা উচিত। তো যেহেতু আমাদের আপাতত করার দরকার হচ্ছে না, তো আমরা না করি। তাহলে 3RT/m এই মানটা আমরা চলো নির্ণয় করে ফেলি, 3 × r 8.31, টি হচ্ছে কি তোমার বলছে 427 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 প্লাস হচ্ছে গিয়ে 427 কেলভিন এককে নিয়ে নিলাম আর কি আমরা। আমি এখন আর হচ্ছে গিয়ে এত কথা বলতেছি না, কারণ এইগুলো হচ্ছে আমরা করে ফেলছি অলরেডি। তাহলে এইখানে যে মানটা আমরা পাচ্ছি সেই মানটা হচ্ছে তোমার 738, তাহলে 738 লেস দেন হবে এই ভ্যালুটুকু। এখন হচ্ছে আমাদের ঘটনা, এই এম এর যে মানটা, এই এম এর মানটা কিন্তু আমরা জানি না, তাই না, এম এর মানটা আমরা জানি না। কারণ আমরা যদি হচ্ছে কি এমটাকে রিপ্লেস করি, তাহলে কীভাবে রিপ্লেস করতে পারি সেটা চলো আমরা দেখি। তাহলে এমটাকে রিপ্লেস করার উপায় হচ্ছে তোমরা দুইভাবে রিপ্লেস করতে পারো, এই জিএমটাকে মানে ডেন্সিটিতে নিতে পারো, অথবা এই সাইড নোটে এম যেটা, এমটাকে হচ্ছে ডেন্সিটির মাধ্যমে প্রকাশ করতে পারো, অথবা সাইড নোটে তুমি বলতে পারো যে বডি ইকুয়াল হচ্ছে তোমার কি ডেন্সিটি ইন্টু আয়তন, ঠিক আছে। এখন ডেন্সিটি কিন্তু তোমার দেওয়া ছিল 5.5 × 10⁻, 5.5 × 10⁻, এটা কিন্তু তোমার ডেন্সিটি দেওয়া ছিল ওই গ্রহের ডেন্সিটি। তো এই গ্রহের ভলিউম যেটা আয়তন, তো গ্রহটাকে আমরা হচ্ছে গোলাকার ধরে নিচ্ছি, তো ভলিউমটা হবে কি 4/3 πr³, 4/3 πr³, ঠিক আছে। ওই গ্রহের যদি হচ্ছে ব্যাসার্ধ যেটা, এটা যদি আর হয় তাহলে 4/3 πr³, তাহলে আমরা এম এর জায়গায় কি এই মানটা বসায় দিতে পারি, ঠিক আছে। তো r³ যেটা, আমি যদি হচ্ছে এম এর জায়গায় একটা r³ বসাই, মানে একটা সংখ্যা তো বসবেই,
এই সংখ্যাটা তো বসবেই, বসার পর যদি একটা আর কিউবও বসাই তাহলে নিচের যে আর, এই আরটার সাথে কাটাকাটি হয়ে কি আর স্কোয়ার থাকবে। তো আমরা ফাইনালি এখানে লিখতে পারি √2 ইন্টু জি এর মান যেটা 6.673 ইন্টু 10⁻⁻11। এটা যদি দেওয়া নাও থাকে আমরা মুখস্থ বসাতে পারি, তো এখানে দেওয়া আছে সম্ভবত, তাই দেওয়া আছে অলরেডি। তাহলে জি এর মান আমরা বসাইছি, আর এম কে রিপ্লেস করে আমরা পাইছিলাম কত বলো তো? এম কে রিপ্লেস করে আমরা পাইছি 5.5 ইন্টু 10³ 5.5 ইন্টু 10³ এটা কিন্তু আমরা এম কে রিপ্লেস করে পাইছি। তারপরে 4/3 পাই, তারপরে পাইছি আমরা 4/3 পাই, এটাও পাইছি আমরা কাকে রিপ্লেস করে? যে এম কে রিপ্লেস করে। পাশাপাশি এম কে রিপ্লেস করে কিন্তু আমরা আরেকটা জিনিস পাইছি, এটা ছিল এই যে এই দিক দিয়ে, হ্যাঁ, পাশাপাশি আমরা হচ্ছে কি এম কে রিপ্লেস করে আরেকটা জিনিস পাইছিলাম আর কিউব। তাহলে উপরে আর কিউব লিখে নিচে যদি আর থাকে তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি আর স্কোয়ার থাকবে। এই আর স্কোয়ারটাকে আমরা যদি √ওভার বাইরে নিয়ে আসি, আর স্কোয়ারটাকে যদি আমরা √ওভারের বাইরে নিয়ে আসি তাহলে যে আর যেটা √ওভারের বাইরে চলে আসলো, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা জাস্ট আর লিখতে পারি, আর স্কোয়ারটাকে √ওভারের বাইরে লিখে আর স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো আমরা দেখতেছি যে আর এর একটা ভ্যালু হবে যেটা আর গ্রেটার দেন, মানে এরকম বলবে যে আর গ্রেটার দেন এত, আর গ্রেটার দেন এত। ওকে, তাহলে তুমি দেখো যে এই সংখ্যাগুলো, যে এখানে যে আমরা সংখ্যাগুলো পাইছি এগুলোকে তুমি এখন ক্যালকুলেশন করে ফেলো। তাহলে আমরা পাবো আর গ্রেটার দেন 738 ভাগ হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো পাইছি 2 ইন্টু 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 5.5 ইন্টু 10³ ইন্টু 4 পাই √ওভার অ্যান্সার। চলো আমরা একসাথে করে ফেলি। তাহলে আমরা এখানে পাই হচ্ছে 0.007। তো 738কে যদি আমরা ওই 0.00175 738কে যদি আমরা এটা দ্বারা ভাগ করি 738 অ্যান্সার, তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে 4,20,988, 4,20,988। তো এটা কিন্তু হচ্ছে তোমার মিটার। তো আমরা চলো এটাকে হচ্ছে গিয়ে একসাথে কিলোমিটার নিয়ে যাই, তাহলে হচ্ছে 420 কিলোমিটার। তাহলে আর গ্রেটার দেন 420 কিলোমিটার। তার মানে দেখো আমাদের হচ্ছে গিয়ে গ্রহের যে হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা যদি 420 কিলোমিটার থেকে বেশি হয়, ঠিক আছে, তাইলে হচ্ছে কি আমাদের ওই গ্রহটার কি সেফ, মানে অ্যাটলিস্ট 420 কিলোমিটার হচ্ছে তোমার ব্যাসার্ধ থাকা লাগবে, ঠিক আছে, তাছাড়া হচ্ছে এই গ্রহতে অক্সিজেন থাকবে না। তো আমাদের হচ্ছে বলছিলাম যে মুক্তিবেগের মান যত বেশি তত হচ্ছে এই গ্রহটা সেফ। আর এটাকে আমরা একটু রিপ্লেস করে এরকমভাবে যদি লিখি 2gmকে লিখতে পারি GR² মানে আমরা কাটাকাটি করলে আমরা পাই 2gr। মানে আমরা দেখি যে মুক্তিবেগের যে মানটা, এই মানটা কিন্তু আর এরও সমানুপাতিক। এখানে দেখো এই যে আর এর সাথে কিন্তু আমার একটা কিছুক্ষণ আগে আমি যে ইনফরমেশনটা তোমাদের কাছে প্রোভাইড করতে চেষ্টা করছিলাম যে বি বাড়লে হচ্ছে কি বেশি সেফ, আর বি বাড়া মানে হচ্ছে কি আর কমা। তাহলে ওই যে শুরুতে যে আমি একটা বলছিলাম যে হচ্ছে কি একটা ব্যাপার কিন্তু মানে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, মানে যদি একটা ওই ঘনত্বের জন্য বলছিলাম যে তাপমাত্রা স্থির রেখে তুমি যদি চাপ চেঞ্জ করো তাহলে ঘনত্ব কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এখানে সেম কিন্তু একটা ক্যাচাল। কীভাবে? আমি যদি এই আর এর যে মানটা, এই আর এর মানটা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু এম এর মানটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। একটা গ্রহের যে ডেন্সিটি যদি সেম থাকে তাহলে হচ্ছে গিয়ে কি আর এর মান আমি চেঞ্জ করলে এম এর মান অটোমেটিক চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এই এমটাকেও কিন্তু আমাদের হচ্ছে গিয়ে কি কনস্ট্যান্টে রূপান্তর করতে হবে। তো রূপান্তর যদি আমরা করি তাহলে আমরা দেখি যে বি ই যেটা বি ই এর মানটা হচ্ছে গিয়ে কি √2gr। তো আমাদের হচ্ছে গিয়ে গ্রহটা কখন সেফ? যখন মুক্তিবেগের মান বেশি। তাহলে মুক্তিবেগের মান যদি আমি বেশি করতে চাই তাহলে আর এর মানটাও কি হওয়া লাগবে? বেশি হওয়া লাগবে, ঠিক আছে। মুক্তিবেগের মান যদি আমি বেশি করতে চাই আর এর মানটাও বেশি হওয়া লাগবে। তার মানে আর যত বেশি সেফ, আর যত বেশি একটা গ্রহের ব্যাসার্ধ যত বেশি সেই গ্রহটা বেশি সেফ। তো আমাদের দেখলাম যে এই গ্রহটার জন্য এই আর এর যে ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা মিনিমামে তো হওয়া লাগবে। এর থেকে যদি বেশি হয় আরও ভালো, তখন অক্সিজেন কেন অক্সিজেনের আরএমএস বেগ যদি আরও বেড়ে যায় কোনো সমস্যা না থাকবে। আর বর্তমান যে ইনফরমেশনটা দেওয়া আছে এই ইনফরমেশনের জন্য অবশ্যই গ্রহটার ব্যাসার্ধ 420 কিলোমিটার তোমার থাকাই লাগবে, নাইলে হচ্ছে তোমার এখান থেকে অক্সিজেন চলে যাবে। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।
তাহলে চলো এখন আমরা পরবর্তী ম্যাথের দিকে অগ্রসর হই। ওকে, তো এখন হচ্ছে কি আমরা এই গ্যাসের যে বিভিন্ন বেগ পড়লাম এই টাইপের কিছু এক্সট্রা ম্যাথ করব, যেগুলো হয়তো তোমার বোর্ড পরীক্ষার জন্য এতটা জরুরি হবে না। মানে তুমি যদি এক্সট্রা মানে হচ্ছে কি কিছুটা কনসেপচুয়াল ম্যাথ করতে চাও, তো সেই ক্ষেত্রে এটা প্রয়োজন হবে আর কি। তোমাকে বলছে, তবে এগুলো যে খুব বেশি কঠিন এরকমও না, তোমাদের হচ্ছে এমসিকিউ অত বোর্ড কোশ্চেনে চলেও আসতে পারে। মানে আমরা একদম হচ্ছে আহামরি অনেক কিছু পড়বো না। তো প্রাথমিকভাবে 27°C তাপমাত্রায় থাকা একটি আদর্শ গ্যাসের উষ্ণতা 6°C বৃদ্ধি করা হলো। গ্যাস অণুগুলির আরএমএস বেগ কত পার্সেন্ট পরিবর্তন হবে, তার মানে কত পার্সেন্ট পরিবর্তন হবে এটা তোমাকে বলছে, কত পার্সেন্ট পরিবর্তন। তাহলে চলো আমরা দেখি যে দ্বিতীয় যে ইনফরমেশন, সেই ইনফরমেশনে বা দ্বিতীয় যে এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টে তোমার হচ্ছে আরএমএস বেগ কত হয় আর প্রথমে কত ছিল। প্রাথমিকভাবে 27°C, আদর্শ গ্যাসের উষ্ণতা 6°C বৃদ্ধি করা হয়েছে। তাহলে বর যেটা আণবিক ভর কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, কারণ তোমাকে এখানে বলে নাই যে হচ্ছে গ্যাস চেঞ্জ করা হয়েছে, গ্যাসের যে উপাদান সেটা চেঞ্জ করা হয়নি। তাহলে আমি ধরলাম C1, আমি আর এখন আর হচ্ছে গিয়ে কী করবো না, ওই যে অনুপাত আকারে যে লিখতাম। ওকে, আপাতত আমি প্রথমটা লিখে দিচ্ছি 3R T1/m, m কিন্তু চেঞ্জ হবে না কারণ নির্দিষ্ট গ্যাস যেহেতু। C2 যেটা, এটা হচ্ছে তোমার 3R T2 বাই হচ্ছে তোমার কি m√, ঠিক আছে। তাহলে এখন আমাদের হচ্ছে বলছে আরএমএস বেগের পরিবর্তনটা কেমন হবে, ঠিক আছে, কত পার্সেন্ট পরিবর্তন হবে। তো যেহেতু আমাদের আণবিক ভর দেয়া নেই, আমরা হয়তো সরাসরি মান বের করতে পারবো না, ঠিক আছে, সরাসরি আমরা মান বের করতে পারবো না। তবে আমি তোমাদের বলছিলাম আগের ক্লাসগুলোতে, যখন আমি সরাসরি মান বের করতে না পারবো কিন্তু এরকম তুলনামূলক চিত্র দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা অনুপাত করে দেবো। তাহলে আমরা ওগুলো C2/C1 মানে একটা সমীকরণকে অন্য একটা সমীকরণ দ্বারা ভাগ করে দিলাম। 3R/m এইগুলো কিন্তু কাটাকাটি হয়ে যাবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা পাবো T2/T1। পরবর্তী অঙ্কগুলোতে আমি আর এরকমভাবে হচ্ছে সমীকরণ লিখবো না, জাস্ট এটা বসায় দেবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা পাবো C2/C1 আমরা পাবো T2 যেটা, এটা হচ্ছে গিয়ে কি 33°C, কারণ প্রাথমিকভাবে ছিল হচ্ছে তোমার কি 27°C, এটাকে আরও 6°C বৃদ্ধি করা হয়েছে, মানে 33°C, মানে হচ্ছে তোমার 306, তাই না, 306 কেলভিন। আর শুরুতে ছিল 27°C, মানে হচ্ছে তোমার 300, তাহলে √, এত, এটা হচ্ছে C2/C1 এর মান। তাহলে 306 ভাগ হচ্ছে তোমার 300, তাহলে এই মানটুকু আমরা পাচ্ছি √, অ্যান্সার 1.0099। তাহলে C2 সমান 1.00995 C1, ঠিক আছে। তাহলে এখন আমি যদি পরিবর্তন লিখি, যখনই তোমাকে বলতে হচ্ছে কত পার্সেন্ট পরিবর্তন হবে, অলওয়েজ মাথায় রাখবা, তোমাদের আগে আমি বলছি যে পরিবর্তন বা শতকরা পরিবর্তন এই ব্যাপারটাকে আমরা এরকমভাবে লিখবো যে উপরে পরিবর্তন, নিচে হচ্ছে গিয়ে আদি। তাহলে পার্সেন্টেজ আকারে চিন্তা করলে উপরে হচ্ছে পরিবর্তন, মানে কতটুকু হচ্ছে পরিবর্তন হয়েছে গ্যাসগুলির আরএমএস বেগ কত পার্সেন্ট পরিবর্তন হবে। তাহলে উপরে পরিবর্তন, উপরে লিখবো আমরা হচ্ছে পরিবর্তন, নিচে হচ্ছে আমরা লিখবো আদিতে যেটা ছিল ইন্টু 100, এটা হচ্ছে তোমার শতকরা পরিবর্তনের ফাইনালি, যেহেতু পার্সেন্টেজ তাহলে অবশ্যই এটা পার্সেন্টেজ সাইন থাকবে। তাহলে তোমার দেখো ফাইনালি শুরুতে ছিল C1, শুরুতে কি ছিল C1, ফাইনালি হয়েছে 1.00995 C1। তাহলে যদি পরিবর্তনটা বলি, তাহলে পরিবর্তনটা কত হবে, এটা মাইনাস C1 না, ফাইনালি হয়েছে এটা 1.00995 C1, আর শুরুতে ছিল জাস্ট C1। তাহলে আমি যদি পার্থক্যটা লিখি বা পরিবর্তনটা লিখি, তাহলে আমি কি করব, এই যে 1.00995 C1 থেকে C1 বিয়োগ দেবো, তাই না। তাহলে আমাদের C1 কমন নিয়ে থাকবে কি 1.00995 থেকে -1 যদি আমি করি, তাহলে থাকবে 0.00995, ঠিক আছে। আর নিচে তো আদিতে কত ছিল, C1 ছিল, তাহলে C1 কাটাকাটি, বাদ বাকিটা আশা করি করতে পারবা, জাস্ট এটার সাথে একটা 100 গুণন করে দাও, ঠিক আছে, আর পার্সেন্টেজ তো শেষে দিবাই, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে কি এটা 9 পয়েন্ট সামথিং আর কি হবে, কারণ যেহেতু 100 দ্বারা গুণ করতেছি, যে তোমার 100 দ্বারা গুণ করলে 9.95%, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। আর যখনই তোমাদের পার্সেন্টেজ দেওয়া থাকবে, ওকে, তাহলে এটা এরকমভাবে আর কি করে ফেলতে পারো। তো এটা সলভ হইলো, বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রা অক্সিজেন অণুর আরএমএস বেগ B, তাপমাত্রা দ্বিগুণ হলে অক্সিজেন অণুগুলা ভেঙে পরমাণু হলে তাদের আরএমএস বেগ কত হবে। তাহলে এটা আমি জাস্ট হচ্ছে তোমাদের ইনফরমেশনটা বলে দেবো। তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে তো আরএমএস বেগ দেওয়া আছে B, তো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি তাপমাত্রা দ্বিগুণ, তাপমাত্রা কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, মানে দ্বিতীয় ক্ষেত্রে তোমার T2 যেটা, এই T2 হবে তোমার T2 যেটা, এই T2 হবে তোমার 2 ×
T1, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে তোমার তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে। আর অক্সিজেন অণুগুলা ভেঙে পরমাণু হলে, তাহলে অক্সিজেন যখন থাকে প্রথম ক্ষেত্রে এমন যেটা এমন ছিল তোমার হচ্ছে 32, যেহেতু অক্সিজেন অণু আকারে ছিল প্রথম ক্ষেত্রে এমন যেটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 32। দ্বিতীয় ক্ষেত্রে যেটাকে আমরা হচ্ছে আণবিক ভর যেটাকে M2 ধরতেছি, এটা কিন্তু তখন আর অণু আকারে নেই, তোমাকে বলছে ভেঙে পরমাণু করা হয়েছে। তাহলে 32 কেজি আমি হচ্ছে ভাঙি, ঠিক আছে, মানে যেহেতু অক্সিজেন দ্বিপরমাণু O2, ঠিক আছে, একটা অক্সিজেনে হচ্ছে তোমার কি দুইটা পরমাণু থাকে একটা অক্সিজেন অণুতে, যে কারণে আমরা হচ্ছে কি 32 বলি। তো এটাকে ভেঙে যদি আমি পরমাণু করি তখন দ্বিতীয় ক্ষেত্রে আমার যে ভরটা, এই ভরটা কিন্তু আমাদের 16 বসাতে হবে, ঠিক আছে। এখন তুমি জাস্ট তাহলে ইনফরমেশনটা কি করে ফেলো, ওই যে এখানে ইকুয়েশন আকারে ভেঙে লিখে ফেলো। তাহলে শুরুতে হচ্ছে তোমার বেগ ছিল B, তাহলে শুরুর যে ঘটনাটা, এই ঘটনার জন্য B সমান 3R T1 বাই হচ্ছে তোমার 32 রুট ওভার তোমার দ্বিতীয়ত যেটা, দ্বিতীয়তে হচ্ছে কি আমরা কত ধরতে হবে এটা তোমাকে বলে নাই, তো এটাকে আমি দ্বিতীয়তে বি ড্যাশ ধরলাম, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে হচ্ছে তোমার 3R T2 এর জায়গায় আমি কি লিখবো বলো তো, 2 × T1 লিখবো, যেহেতু দ্বিগুণ করা হয়েছে। আর 32-এর জায়গায় আমি হচ্ছে লিখবো 16 রুট ওভার। তাহলে তোমাকে জাস্ট হচ্ছে কি বের করতে বলছে, তাদের আরএমএস বেগ করতে হবে। তো এখন তুমি জাস্ট হচ্ছে এখান থেকে ইনফরমেশনগুলো কি করে ফেলো, বসিয়ে অনুপাত করে ফেলো। ইনফরমেশন অলরেডি আমি বসায় দিছি, T1 কাটাকাটি চলে যাবে, ট্রিয়ার কাটাকাটি চলে যাবে। তার মানে তুমি বি ড্যাশ যেটা, এই বি ড্যাশটা আসলে বি এর মাধ্যমে একটা মান পাবা, ঠিক আছে। বি ড্যাশের যে মানটা, এটা বি এর মাধ্যমে একটা মান পাবা। তাহলে বি ড্যাশ সমান কত অনুপাত করো, দ্বিতীয় ক্ষেত্রে অনুপাত করো। তাহলে এই অঙ্ক আমাদের শেষ। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে 14 নাইট্রোজেন, কি 14 নাইট্রোজেন হচ্ছে গিয়ে কি 14 গ্রাম হয়তো, আচ্ছা টাইপিংও সমস্যা হইতে পারে। 14 নাইট্রোজেনকে 27°C তাপমাত্রা একটি আধারের মধ্যে আবদ্ধ রাখা আছে, গ্যাস অণুগুলার আরএমএস গতিকে দ্বিগুণ করতে, তাহলে এটা 14 গ্রাম আমি বসিয়ে দিই, ঠিক আছে। আরএমএস বেগ গতিকে দ্বিগুণ করতে গ্যাসের মধ্যে কত পরিমাণ তাপ সঞ্চালিত করতে হবে, ঠিক আছে। তো আরএমএস বেগ দ্বিগুণ করা এই কথাটা মানে কি, এখন আমরা খুবই শর্টকাটে আলোচনা করে দেবো, ঠিক আছে। কারণ অলরেডি আমরা এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আজকের ক্লাসে জাস্ট এটাই করতেছি, √3RT/m, ঠিক আছে। এখন দেখো তুমি যদি আরএমএস বেগ দ্বিগুণ করতে চাও, তাহলে বলো তো টি এর মানটা কেমন করতে হবে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য। একটা নির্দিষ্ট গ্যাসের জন্য 3R তো অলওয়েজ কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, ঠিক আছে। 3R অলওয়েজ কনস্ট্যান্ট, নির্দিষ্ট গ্যাসের জন্য কি এমও কনস্ট্যান্ট। তার মানে আমরা দেখতেছি CRMS বেগ যেটা, CRMS বেগ সমানুপাতিক হচ্ছে কি √T। তো আমি যদি CRMS বেগ দ্বিগুণ করতে চাই, তাহলে টি এর মানটা অবশ্যই 4 গুণ করতে হবে, ঠিক আছে। CRMS বেগ যদি আমি দ্বিগুণ করতে চাই, তাহলে টি এর মানটা অবশ্যই কি করতে হবে, তুমি এরকমভাবে লিখতে পারো যে যার মান আমি বের করতে চাচ্ছি ওইটাকে ডান পাশে কোনো পাওয়ার ছাড়া, মানে জাস্ট পাওয়ার অন আকারে লিখে, ঠিক আছে, স্বাধীন আকারে লিখে আমি দেখবো সি অন্যটার সাথে কি সম্পর্ক। তাহলে আমি দেখলাম টি এর সাথে সি এর সম্পর্ক হচ্ছে গিয়ে কি বর্গের সমানুপাতিক। তাহলে আমার CRMS বেগ দ্বিগুণ করতে চাই, টি এর মানটা কেমন করতে হবে, তাহলে সি এর জায়গায় আমি বসাই দেবো 2, তাহলে 2²। তার মানে T2টা হচ্ছে আমার 4 গুণ করতে হবে, T2টা আমার হচ্ছে গিয়ে কী করতে হবে 4 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 27°C। এখন তুমি কিন্তু জানো যে আসলে তাহলে 4 গুণ করলে কত করতে হবে, এটা আমি জাস্ট শর্টকাটে বললাম, তুমি ওই যে অনুপাত আকারে বসিয়ে দেখবা, ঠিক আছে। CRMS কে ধরলা প্রথমটা যেটা এটা B, CRMS2 যেটা এটাকে ধরলা হচ্ছে তুমি 2B। তো তাপমাত্রা প্রথম যেটা T1 এটা ছিল তোমার 300, আর হচ্ছে T2 যেটা হবে এটা যেহেতু 4 গুণ হবে তাহলে হচ্ছে তোমার T2 যেটা এটা হচ্ছে তোমার 1200 কেলভিন, ঠিক আছে। T2 যেটা এটা কিন্তু 1200 কেলভিন হবে, T1 যেটা এটা হচ্ছে 300 কেলভিন, যেহেতু 4 গুণ করতে হবে তাহলে 1200 কেলভিন। বুঝতেছো কিনা ব্যাপারগুলা, ভালো করে একটু খেয়াল করো, ঠিক আছে। তো কত পরিমাণ তাপ সঞ্চালিত করতে হবে, তাহলে দেখো তাপমাত্রা চেঞ্জ করতেছো কত, তোমার 1200 কেলভিনে যাচ্ছ, আর সইতে ছিল হচ্ছে তোমার 300 কেলভিন, তাহলে ডেলটি যেটা ডেলটি হচ্ছে তোমার 1200 মাইনাস 300, তার মানে হচ্ছে তোমার 900 কেলভিন, 900 কেলভিন। তোমার এত পরিমাণ তাপমাত্রা চেঞ্জ করতে হচ্ছে। এটা তুমি ডিগ্রি সেলসিয়াসেও যা, ডিগ্রি সেলসিয়াসেও যা, কেলভিন স্কেলেও তা। তাই ডিগ্রি সেলসিয়াসে তোমার এত পরিমাণ তাপমাত্রা চেঞ্জ করতে হবে। তাহলে কী পরিমাণ তাপ দিতে হবে, হিট যেটা এটাকে আমি যদি কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে এমএস ডেলটিটা, তাহলে এম এর মান হচ্ছে তোমাকে বলছে 14 গ্রাম, ঠিক আছে। 14 বাই হচ্ছে তোমার কি 1000। আমরা হচ্ছে এখানে আপেক্ষিক বেগ যে আপেক্ষিক তাপ যেটা এস হচ্ছে আপেক্ষিক তাপটা এখানে কোশ্চেনে দেওয়া থাকা উচিত ছিল কিন্তু দেয়া নেই। তো আপেক্ষিক তাপটা যদি তোমাকে গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকতো তাহলে আমাদের এখানে এম এর মান 14 রাখতে পারতাম। তো বেশিরভাগ কোশ্চেনে যদি দেওয়া থাকে তাহলে এই এস এর যে মান আপেক্ষিক তাপটা কেজি পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে, ঠিক আছে, পার কেজি। তাহলে দেখো
যে আমাদের এস এর মানটা যেহেতু দেয়া নেই, আমি আর এখানে হচ্ছে কি আর ফার্দার ক্যালকুলেশন করতেছি না। তো মাথায় রাখবা এস এর মান যদি কেজিতে দেওয়া থাকে আমরা এম এর মানটা কেজিতে বসাবো, আর এস এর মান যদি তোমার হচ্ছে গিয়ে গ্রামে দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে কি এম এর মানটাও গ্রামে বসাবো। আর ডেলটিটা যেটা এটা তো হচ্ছে কি কোনো একক নেই, ঠিক আছে। তো এই কাজটাই তোমাকে করতে বলছে। তো 9-10 এর কনসেপ্ট এম এস ডেলটিটা। পৃথিবী পৃষ্ঠে একটি নাইট্রোজেন অণুর বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আরএমএস বেগের সমান। যদি নাইট্রোজেন অণুটি অন্য অণুর সাথে সংঘর্ষ ছাড়া সোজা উপরের দিকে উঠে তাহলে অণুটি কত উচ্চতায় উঠবে। দেওয়া আছে নাইট্রোজেন অণুর ভর হচ্ছে এত, ঠিক আছে। তার মানে বলছে পৃথিবী থেকে কত উচ্চতায় উঠবে। তার মানে এটা আসলে আমাদের হচ্ছে কাজ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার সাথে রিলেটেড, ঠিক আছে। আমরা বলছিলাম যে মহাকর্ষ বল দ্বারা কাজ একটা হচ্ছে এই সূত্র ছিল, ঠিক আছে, পরিবর্তনশীল বল দ্বারা যে কাজ। তো আমরা হচ্ছে ব্যাপারটা এরকমভাবে বলবো, আমি তোমাদের কনসেপ্টটা দাঁড় করিয়ে দিচ্ছি আর ম্যাথটা মান বসিয়ে তোমরা করবা। তাহলে বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে অণুটি পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠবে। তাহলে নাইট্রোজেন অণুর বেগ যেটা এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আরএমএস বেগের সমান, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি বেগটুকু কত হয়। সি আরএমএস যেটা হবে এটা হচ্ছে তোমার 3RT/m √, ঠিক আছে। তো টি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, তার মানে 3 × 8.31 × 273 বাই হচ্ছে তোমার এম। তাহলে এম এর মানটা কত বলো তো। তোমাকে বলছে নাইট্রোজেন অণুর ভর, এখানে অণুর ভর কথাটা মানে হচ্ছে কি যে একটা মাত্র অণু নাইট্রোজেন অণুর ভর। তোমাকে যদি 1 মোল পরিমাণ অণু বলতো তাহলে আমরা বলতাম যে 1 মোল বা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, ঠিক আছে, বা অণু। তুমি হচ্ছে নাইট্রোজেন অণুর ভর, নাইট্রোজেন অণু যখনই বলছে যে নাইট্রোজেন অণুর ভর তখন তুমি বুঝবা হচ্ছে একটার ভর। যখনই তোমাকে নাইট্রোজেন অণু বলছে তখন তুমি কি বুঝবা যে একটার ভর। তাহলে একটার ভর সমান তোমার এত দেয়া আছে, কেজি এককে দেওয়া আছে, এটা একটা ভালো ব্যাপার, মানে আমরা হচ্ছে বলবো না। তো আমাদের এম এর যে মানটা এটা বসাতে হবে কেজি ইউনিটে। তাহলে একটার ভর হচ্ছে এত, আমার লাগবে কি 1 মোলের ভর, এটা কিন্তু আণবিক ভর যেহেতু, তাহলে 1 মোলের ভর লাগবে। তাহলে 4.65 × 10⁻²৬, এটা হচ্ছে তোমার -26, এটা হচ্ছে তোমার একটার ভর। তোমার লাগবে কি অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে 6.023 × 10⁻23। তাহলে তোমার লাগতেছে হচ্ছে গিয়ে, আমরা অ্যাকচুয়ালি যদি আমরা মুখস্থ জানি আমরা এটাই পাইছি যে 28 × 10⁻³ কেজি। তাহলে আমরা কেজি এককে পেয়ে গেলাম সি আরএমএস বেগের মান, ঠিক আছে, সি আরএমএস বেগের মান আমরা পেয়ে গেছি। তাহলে ভূপৃষ্ঠে যখন এই কণাটা ছিল তখন সে কি সি আরএমএস বেগে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল। পৃথিবীতে যখন এই নাইট্রোজেন কণাটা ছিল সে সি আরএমএস বেগে দৌড়াদৌড়ি করতেছিল, এখানে দৌড়াদৌড়ি করতেছিল, সিআরএমএস বেগে দৌড়াদৌড়ি করতেছিল। তো সে কতটুকু উচ্চতায় উঠবে, সে যদি উপরে উঠে তাহলে কি এই শক্তিটা কি হবে বলতো, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে না। যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয় তাহলে ধীরে ধীরে তার যে গতি শক্তিটা ছিল এই গতি শক্তিটা তার কমে, মানে সে ধীরে ধীরে স্থির হয়ে যাবে, একটা সময় হচ্ছে কি সে এখানে থেমে যাবে। এই কথাটাই বলছে যে অণুটি কত উচ্চতায় উঠবে। এখন আমাদের তাইলে লাগবে কি সিআরএমএস বেগ আমরা পাইছি, ঠিক আছে। তো আমরা দেখবো যে এই সিআরএমএস বেগ অবস্থায় তার গতি শক্তি কত ছিল, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে সিআরএমএস বেগ অবস্থায়, সিআরএমএস বেগে থাকার সময় ভূপৃষ্ঠে তার গতি শক্তি, ঠিক আছে, গতিশক্তি। এখন গতিশক্তিটাকে আমরা কিন্তু একটা কণা আকারেও চিন্তা করতে পারি যে একটা অণুর গতিশক্তি কাউন্ট করলে হবে, 1 মোলের জন্য কাউন্ট করলে হবে, অন্য পরিমাণ কাউন্ট করলেও হবে। কারণ আমাদের এখানে যে হচ্ছে গতিশক্তিটা হবে, ধর আমি একটা অণুর জন্য হিসাব করলাম, তাহলে একটা অণুই কিন্তু পৃথিবী থেকে উপরে উঠবে। আমি যদি 1 কেজির জন্য চিন্তা করি যে 1 কেজির গতিশক্তি, তাহলে 1 কেজি কিন্তু পৃথিবী থেকে উপরে উঠবে। তার মানে এটা আসলে এম আমি কোনটা কাউন্ট করতেছি এটা আমাকে আর কোনো প্রভাব ফেলবে না। তাহলে আমি ধরলাম হচ্ছে কি একটা অণু, তাহলে সিআরএমএস বেগে থাকার সময় ভূপৃষ্ঠে তার গতিশক্তি, একটা অণুর যে গতিশক্তি এটা হবে হাফ এম একটা অণুর ভর b², বি বলতে এখানে সিআরএমএস স্কয়ার, ঠিক আছে, মানে c², ঠিক আছে। তার মানে আমাদের এখানে √ওভার করার দরকার নেই, আমরা যে মানটা করব সেই মানটা হবে তোমার কি অ্যাকচুয়ালি c² করে ফেলবো, ঠিক আছে। তো চলো আমরা দেখি এই মানটুকু কত হয়। আচ্ছা, এটা আমি আর কিন্তু করে দেব না, তোমরাই হচ্ছে বাদ বাকি এটা করবা, যেহেতু হচ্ছে কি আমি তোমাদের কনসেপ্টটা একদম টোটালি বোঝায় দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কি প্রথম অবস্থা, আমরা সিআরএমএস বেগ বের করছি, এখানে একটা ভ্যালু আমরা পাইছি, সিআরএমএস বেগ যেটা পাইছি, ধরো এটা তুমি হচ্ছে ভ্যালুটা নির্ণয় করছো, ঠিক আছে। এখানে কত হয় এটা তোমরা নির্ণয় করো, করে সিআরএমএস বেগে থাকার সময় ভূপৃষ্ঠে তার গতিশক্তি হাফ এম c², এটা হচ্ছে তার ভূপৃষ্ঠ থাকা অবস্থায় গতিশক্তি। এখন সে যখন পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠবে তখন এই গতিশক্তিটা হচ্ছে কি অভিকর্ষ বলের
বিরুদ্ধে কাজ করবে। এখন আমরা যদি বলি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটা আসলে কি, এটা কিন্তু আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে পড়ে আসছি যে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা হয় সেটা হচ্ছে তোমার পরিবর্তনশীল বল দ্বারা কাজ, ঠিক আছে। তাইলে তোমার ওই মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ, অভিকর্ষ যেহেতু পৃথিবী একটা, তাহলে আমরা অভিকর্ষই লিখি। তাইলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ, এটা কিন্তু জাস্ট আমরা এখন মুখস্থ বসায় দেবো, কারণ এখন আমরা সূত্র প্রমাণ করতেছি না বা কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারের মেধও করতেছি না যে একদম সূত্র করে দেখাতে হবে। তাহলে ওই সূত্রটা ছিল জি এম ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস ইস, ঠিক আছে। এটা ছিল তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা হবে, এই কাজটার জন্য যে শক্তিটা, এই শক্তিটা সে কোন জায়গা থেকে পাবে? এই শক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি সে পাবে ওই যে তার মধ্যে শক্তি জমা ছিল গতিশক্তি আকারে। ভূপৃষ্ঠে যখন ছিল তখন তো তার মধ্যে কী ছিল? একটা গতিশক্তি জমা ছিল। সে যখন এই যে পৃথিবী থেকে উপরে উঠতেছে, ভূপৃষ্ঠ থেকে যখন সে উপরে উঠতেছে, যে একটু উপরে উঠলো, তার মানে এখানে একটা বিভব শক্তি লাগবে। আমরা একদম সহজ করে যদি বলি অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা, এটা আসলে হচ্ছে গিয়ে কি অভিকর্ষীয় বিভব শক্তি আমরা বলতে পারি। তাহলে এই যে পৃথিবীতে তার গতিশক্তি ছিল, সে যদি একটু উপরে উঠে তাহলে একটু বিভব শক্তি জমা হবে। তাহলে বিভব শক্তি জমা হবে মানে কি? তার গতিশক্তি কমবে। আর যদি উপরে উঠে তাহলে বিভব শক্তি আরেকটু বাড়বে, গতিশক্তি আরেকটু কমবে। তো একটা নির্দিষ্ট উচ্চতা, ধরো এই উচ্চতায় উঠে তার সবটুকু হয়ে গেছে কি বিভব শক্তি, তার মানে তার গতিশক্তি 0 হয়ে গেছে, মানে সে স্থির হয়ে গেছে। এই যে যত উচ্চতায় উঠছে এটা আমরা হচ্ছে নির্ণয় করতেছি। এখন বিভব শক্তির জন্য তো আমরা জাস্ট এমজিএস করে ফেলতে পারি। বিভব শক্তির জন্য আমরা কি করে ফেলতে পারি? এমজিএস করে ফেলতে পারি। কিন্তু এখানে আমরা এমজিএস কিন্তু করবো না। কেন করবো না? কারণ যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কাজ, তাহলে উচ্চতার সাথে সাথে কিন্তু তোমার এই যে এমজি যেটাকে আমরা এফ বলতেছি, এটা কিন্তু চেঞ্জ হয়। উচ্চতার সাথে সাথে তোমার কি এই এমজিটা চেঞ্জ হয়। যত উপরে উঠবা ততই তোমার এমজি এর মান কম, সেক্ষেত্রে হচ্ছে তোমার কাজের পরিমাণটাও কিন্তু একটু কম বেশি হয়। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এই এমসি স্কোয়ার ইচ্ছা করলে, হাফ এমসি স্কোয়ার ইচ্ছা করলে জাস্ট এমজিএস বসায় দিতে পারতাম, কিন্তু আমরা হাফ এমসি স্কোয়ার এখানে শুধুমাত্র এমজিএস বসাবো না, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে রেজাল্ট। তো আমরা একদম জিএমএম, তো এটা হচ্ছে তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। আর এই কাজের পরিমাণটাই হচ্ছে তোমার কি বলো তো? এই কাজের পরিমাণটাই তোমার ওই যে হাফ এমসি স্কোয়ারের সমতুল্য গতিশক্তির কাজ, ঠিক আছে। এটাকে কিন্তু জাস্ট তুমি এমজিএস লিখতে পারতা, কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে। যখনই উচ্চতার পরিমাণটা একটু বেশি তখন আমরা লিখবো না। তাহলে দেখো এই এম আর এম কাটাকাটি চলে যাচ্ছে। তার মানে ওই যে বলছিলাম যে আমি এখানে এম একটা পরমাণু বসাই, একটা অণুর বসাই, বা 1 কেজি বা 1 মোলের বসাই, কোনো ম্যাটার না, ঠিক আছে। এম অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে তুমি এই যে এইচ এর মানটুকু নির্ণয় করবা যে কত উচ্চতায় উঠবে। তাহলে এখন বাদ বাকিটা তুমি খুবই সিম্পল করতে পারবা। আমি বলে দিই কীভাবে করবা। যে হাফ এম সি স্কোয়ারের মান তো আগে বের করে ফেলছো, এম তো কাটাকাটি চলে গেছে, তাহলে হাফ সি স্কোয়ারের মান বের করবা। আর এই জিএম যেটা, জি এর মান হচ্ছে 6.673 × 10⁻11। এম যেটা, এটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভরটা হচ্ছে আমি বলে দিই 6 × 10⁻24। আর জি এর মানটা তো আগের অঙ্কেও আমরা বলছিলাম 6.673 × 10⁻11, ঠিক আছে। বসিয়ে তুমি এখানে যে বসালা, এটাই পাশে এসে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি তোমার থাকতেছে, থাকবে 1/r মাইনাস 1/r প্লাস এস সমান তোমার থাকতেছে c²/2gm, ঠিক আছে, 2gm। তাহলে এখান থেকে দেখো এই মানগুলো, এই সবগুলো মান কিন্তু তোমার জানা। সি এর মান জানা, জি এর মান জানা, এম এর মান জানা করে একটা ডিজিট পেয়ে যাবা। এই 1/rটাকে এই পাশে নিয়ে আসবা মাইনাস আকারে, তারপরে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিলে প্লাস হয়ে যাবে, উল্টায় দিবা। আর এর মান তোমার জানা, আর এর মান হচ্ছে 6400, আর এর ভ্যালু যেটা 6400 কিলোমিটার। তো এটাকে মিটার নিয়ে নিবা 10³ তো ফাইনালি যে অ্যান্সারটা পাবা এটা কিন্তু মিটারেই পাবা। এটা কিন্তু মিটারেই পাবা, যেহেতু এখানে আমরা মিটারে বসাচ্ছি, এটা মিটারেই পাবা। তো মিটারে পাওয়ার পরে তোমার যদি ইচ্ছা হয় এটা আমি কিলোমিটার নিতে পারো। এটা কি করতে পারবা? এটা যদি করতে না পারো তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানিও, আমি হচ্ছে পরবর্তী লেকচার আমি হচ্ছে বলে দেবো। আর যদি এটা করতে পারো তাহলে আমাকে অ্যান্সারটা জানিও যে অ্যান্সার ঠিকঠাক হয়েছে কিনা, আমি হচ্ছে তোমাদের রিপ্লাই দেবো। তুমি হচ্ছে ইউটিউবে যে ভিডিওটা হবে সেটা কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দিও, তো আমি হচ্ছে গিয়ে পরে দেখবো যে তোমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। তাহলে অ্যান্সার হচ্ছে রিপ্লাই করে জানিয়ে দিও, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা এটা একটু দেখি। তোমাকে বলছে এটা হচ্ছে একটা কনসেপচুয়াল ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা আজকে আমরা সলভ করতে পারবো আশা করি। এটাই মনে হয় লাস্ট ম্যাথ, তাই না? হ্যাঁ, এটা লাস্ট ম্যাথ। তাহলে 10 লিটার আয়তনের একটি চুঙ্গে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং হচ্ছে গিয়ে কি 50 বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোজেন গ্যাস আছে। চুঙ্গটিকে বায়ুশূন্য স্থানে রেখে তার মধ্যে 1 বর্গ সেন্টিমিটার একটি ছিদ্র করা হলো।
কত সময় পর চুম্বকটি শূন্য হবে তা নির্ণয় করো। তাহলে দেখো একটা চুম্ব, আমরা একটা সিলিন্ডার টাইপের বস্তু আর কি, বায়ু শূন্য স্থানে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? বায়ু শূন্য স্থানে। তো বায়ু শূন্য স্থানে যদি আমি এরকম চুম্ব রাখি, তাহলে এখান থেকে সব বাতাস কি বের হয়ে যাবে না? ওকে, এভাবে দেখো, ঠিক আছে। ধরো এরকম আর কি একটা চুম্ব সিলিন্ডার টাইপের, m√/। তাহলে এখানে আমি জাস্ট মান বসায় দিচ্ছি, মুখে আর কিছু বলবো না। দেখো ওইটা কিন্তু ওই শুরুর অঙ্কটার মতো। আর এর যে মান, এটা আসলে হচ্ছে কি 3.81 হবে, কিন্তু তোমাকে বলতেছে না, এটা তুমি একদম মুখস্থ বসাও না। আর এর যে মানটা, এটা k ইন্টু n এর সমতুল্য। তাহলে তুমি সাইড নোটে r সমান বলবা, যে আমরা জানি r সমান k ইন্টু n এ, k এর মান বসাবা, n এর মান বসাবা, বসিয়ে r এর মানটা এখানে আনবা আর কি। তো নর্মালি হচ্ছে এটা 8.31ই হবে, তো আমি জাস্ট বসায় দিচ্ছি মুখস্থ। তারপরে হচ্ছে গিয়ে 27°C মানে 300 কেলভিন, আর ভাগ হচ্ছে কি m যেন কি এককে বসাতে হয়, কেজি এককে বসাতে হয়। তাহলে তোমাকে কি গ্যাস বলছে? নাইট্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাসের জন্য 28, তাহলে 28 ইন্টু 10⁻³ তাহলে আমরা এখানে দেখতেছি যে তার যে আরএমএস বেগটা, এই আরএমএস বেগটা √অ্যান্সার 516 মিটার পার সেকেন্ড, 516 মিটার পার সেকেন্ড হয়। তাহলে আমরা দেখলাম যখন হচ্ছে গিয়ে এই নলটা, ঠিক আছে, একদম হচ্ছে গ্যাস পূর্ণ ছিল, ঠিক আছে, যখন এই নলটা একদম গ্যাস পূর্ণ ছিল, তখন তার আরএমএস বেগ যেটা, এই আরএমএস বেগটা ছিল হচ্ছে তোমার 516 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 5016 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন দেখো, যখন এখান থেকে কিছু পরিমাণ করে গ্যাস বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কি তার তাপমাত্রা যে 27°C ছিল, এই 27°C কি আর থাকবে? তার তাপমাত্রা কিন্তু আর 27°C থাকবে না। তুমি একটু চিন্তা করো ব্যাপারটা এরকম ভাবে। ওকে, ধরো একটা নির্দিষ্ট পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস ছিল, মানে সকল ইনফরমেশন মিলিয়েই তো তাপমাত্রাটা আসলে কি হয়, নির্ধারণ হয়। তাপমাত্রা ছিল তোমার 27°C। পিবি কলেনারটি সূত্র অনুসারে যদি আমরা যাই, তাপমাত্রার যে ব্যাপারটা, তো আমরা পাইছি হচ্ছে 27°C। যখন এখান থেকে কিছু পরিমাণ করে গ্যাস বের হয়ে যাচ্ছে, এই পাত্র থেকে গ্যাস বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার তাপমাত্রা ধীরে ধীরে কী হবে, কমবে। যেহেতু হচ্ছে গ্যাসের মূল সংখ্যা কমতেছে, যেহেতু গ্যাসের মূল সংখ্যা কমে যাচ্ছে, তাহলে এখান থেকে তাপমাত্রা কিছুটা কমবে। তো তাপমাত্রা কমতেছে মানে কি, তার আরএমএস বেগ কী হবে, কমবে। তো যখন এই পাত্র থেকে ফাইনালি সকল গ্যাস বের হয়ে যাবে, তখন কিন্তু তার আরএমএস বেগটাও 0 হয়ে যাবে। দেখো একটু একটু করে গ্যাস বের হচ্ছে মানে একটু একটু তাপমাত্রা কমতেছে, একটু একটু করে গ্যাস বের হচ্ছে মানে একটু একটু করে কি হচ্ছে, তাপমাত্রা কমতেছে, ঠিক আছে, ভিতরে তাপমাত্রা কমতেছে। তো তাপমাত্রা কমার ফলে কি হবে, তার আরএমএস বেগটা একটু একটু করে কমবে। তো ফাইনালি দেখা যাবে তার আরএমএস বেগটা একদম 0 হয়ে গেছে, যখন শেষে সকল পরিমাণ গ্যাস বের হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি এই পাত্র থেকে গ্যাস বের হওয়ার সময় যতটুকু সময় লাগবে, পুরা সময়টা জুড়ে কিন্তু সে আরএমএস বেগে বের হতে পারবে না। পুরা সময়টা জুড়ে কি হবে না, সে আরএমএস বেগে বের হতে পারবে না। তার একটা, আমি শুরু থেকে সে যদি চিন্তা করি, তাহলে একটা গড় বেগে বের হবে। শুরুতে হচ্ছে আরএমএস বেগ c1 প্লাস ফাইনালি হচ্ছে তোমার 0 বেগে। তার ফুল টাইম যদি আমি চিন্তা করি, শুরুতে অনেক বেশি বেগে বের হবে, ফাইনালি যখন গ্যাসের পরিমাণ কমতেছে তখন বেগ একদম 0 হয়ে যাবে। তো আমি যদি বলি যে পুরা সময়টা সে কত বেগে বের হবে, তাহলে দুইটার এভারেজ, তাহলে এভারেজ হচ্ছে তুমি চিন্তা করলে পাবা হচ্ছে কি 258 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা দেখো, ঠিক আছে, এত বেগে সে বের হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম। এই থিমটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ওকে, তাহলে এটা গেল আমাদের হচ্ছে কি, দেখতেছি যে এত বেগে, এভারেজে এত বেগে প্রতি সেকেন্ডে এত বেগে হচ্ছে গিয়ে তোমার গ্যাস বের হচ্ছে। এখন আমাদের দ্বিতীয় অংশটা হচ্ছে আমরা দেখবো যে কতটুকু সময় লাগবে, কি পরিমাণ সময় লাগবে তোমার হচ্ছে গিয়ে এই গ্যাসটা বের হতে। তাহলে সময় সমান হচ্ছে তোমার মোট কত ভলিউম ছিল, মানে মোট আয়তন, মোট কত ভলিউম ছিল, মোট আয়তন ভাগ হচ্ছে প্রতি সেকেন্ডে কত আয়তন বের হচ্ছে, পার সেকেন্ড কত আয়তন বের হচ্ছে, কত আয়তন বের হয়, ঠিক আছে, পার সেকেন্ড কত আয়তন বের হয়। তাহলে মোট আয়তন ছিল তোমার 10 লিটার। তো আমরা এটাকে কি করতে পারি, 10⁻³ দ্বারা গুণ করে মিটার কিউবে নিয়ে নিতে পারি। মিটার কিউবে কেন নিচ্ছি, কারণ আমাদের হচ্ছে কি যেহেতু ব্যাগটা মিটার পার সেকেন্ডে বের করছি, আছে এককে বের করছি, তাহলে এটাও তোমার হচ্ছে গিয়ে কী থাকুক, সেম একক থাকুক। তাহলে আমরা দেখতেছি ওই গ্যাস পাত্রে মোট ভলিউম ছিল 10 × 10⁻³ মিটার কিউব। এত পরিমাণ হচ্ছে তোমার কি ছিল, গ্যাস ছিল। 10 × 10⁻³ কিউব পরিমাণ তোমার গ্যাস ছিল।
এখন পার সেকেন্ড বের হচ্ছে কত বলো তো? পার সেকেন্ড বের হচ্ছে তোমার 258 মিটার পার সেকেন্ড, মানে এতটুকু দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে বের হচ্ছে। এই কথাটা মানে হচ্ছে তোমার যে এখানে যদি হচ্ছে তোমার একটা গ্যাস অণু থাকে, এটা যদি 1 সেকেন্ড পরে এখানে আসে মানে বের হয়ে যায়, মিন করতেছে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে তোমার কি এই যে 258। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে কি পাত্র থেকে বের হওয়ার মুখ, তার 258 মিটার পিছনের যে হচ্ছে কোণাটা, ধরো হচ্ছে 258 মিটার পিছনে একটা কোণা ছিল এখানে, 1 সেকেন্ডে সে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তার মানে মিন করতেছে ও যেহেতু বের হয়ে গেছে, এই পাত্রের মুখ থেকে 258 মিটার দূরে যে ছিল সেও যেহেতু বের হয়ে গেছে, তার মানে মিন করতেছে কি এই 258 মিটার দূরে যে কোণাগুলো ছিল সবগুলা বের হয়েছে, তাই না? সবগুলা কিন্তু বের হয়েছে। তার মানে আমি বলতে পারি প্রতি সেকেন্ডে কতগুলা কণা বের হবে বা কত আয়তন বের হবে। ধরো হচ্ছে কি এখন ছিদ্রটা যে কোনো দিক দিয়ে থাকতে পারে, আমি ধরে নিলাম ছিদ্রটা এই দিক দিয়ে। তার মানে মিন করতেছে যে প্রতি সেকেন্ডে এই গ্যাস পাত্র থেকে এই যে এতটুকু যে ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়ে 258 মিটার দৈর্ঘ্য বের হচ্ছে, 258 মিটার দৈর্ঘ্য বের হচ্ছে। তখন আমি চিন্তা করি যদি কত আয়তন বের হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে আয়তন বের করার জন্য আমাদের কি করতে হয়? যেহেতু এটা একটা সিলিন্ডার আকৃতির, ঠিক আছে, সিলিন্ডার আকৃতির পাত্র, তাহলে সেই ক্ষেত্রে তোমার ভলিউম যেটা, এটা হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এস, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে তোমার কি, বা এটা কি বলে দিছিল সিলিন্ডার আকৃতির, চৌম্ব যেহেতু বলছে তো বর্গ সেন্টিমিটার ছিদ্র, সেটা গোলাকার ছিদ্র হোক অথবা আয়তাকার ছিদ্র হোক, অন্য কোনো ছিদ্র হোক, কোনো ম্যাটার নাই। পাই আর স্কোয়ার হচ্ছে তোমার ছিদ্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটাই সরাসরি দেওয়া আছে, এটা গোলাকার হইলে পাই আর স্কোয়ার, বর্গাকার হইলে এস স্কোয়ার, আর তারপর হচ্ছে আয়ত আকৃতির হইলে ইনটু বি, মানে আমাদের এইটা ম্যাটার করে না যে কোন আকৃতির, যেহেতু সরাসরি দেওয়া আছে। তাহলে 1 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা আমি মিটার স্কোয়ারে নিলে 10⁻⁴ মিটার, সেন্টিমিটার স্কোয়ার যেহেতু ছিল 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1 × 10⁻⁴ মিটার স্কোয়ার ইন্টু হচ্ছে এইচের বেল হচ্ছে তোমার 258। তার মানে আমরা দেখতেছি প্রতি সেকেন্ডে এত ভলিউম বের হচ্ছে, 10⁻⁴ ইন্টু 258, প্রতি সেকেন্ডে এত পরিমাণ ভলিউম বের হচ্ছে। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে বের হয়ে যাওয়া কি ভলিউম। তো আমরা হচ্ছে এটাই কিন্তু লাগতো যে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ভলিউম বের হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি 10⁻⁴ 1 ইন্টু 10⁻⁴, এটা হচ্ছে তোমার কি বলতো এরিয়া, আর এইচের মান ছিল হচ্ছে তোমার, এইচ বলতে এলও বলতে পারো 258, ঠিক আছে। তো এইটা তুমি কাউন্ট করলে পেয়ে যাবা যে কত সময় লাগতেছে। তাহলে 10 ইন্টু 10 মানে উপরে থাকবে তোমার 10⁻⁻² ভাগ হচ্ছে তোমার 10⁻⁴ ভাগ হচ্ছে তোমার 258, তাহলে তোমার এখানে লাগতেছে 0.387 সেকেন্ড, মানে খুবই অল্প সময়। আচ্ছা, যেটা লাগুক এটা আমাদের ম্যাটার না, আমি দেখি আবার হচ্ছে অঙ্কটা ঠিক আছে কিনা। তোমরা এরকম প্রসিডিউর আর কি করবা, 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব, এটা ঠিক আছে, 258 মিটার করে বের হয়েছিল, এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে কি 10⁻⁴, এটাও ঠিক আছে। আমি আবার একটু দেখি, 10 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে গিয়ে 10⁻⁴ ইন্টু তো 258। হ্যাঁ, তাহলে এত সেকেন্ডই লাগবে, কোনো ম্যাটার না। তোমরা এটা আবার ক্যালকুলেট করবা ডিজিট সহ, হচ্ছে গিয়ে আমার কোথাও ভুল হইলেও হইতেও পারে, ভুল হওয়ার কথা না। এত সেকেন্ড লাগবে 75 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের কম সময় সে বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো, এই ম্যাথগুলা। তো আমাদের হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা হচ্ছে এই ম্যাথগুলো আবার করবা সুন্দর করে বুঝে বুঝে, যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। যদি কোথাও সমস্যা হয় সেটা হচ্ছে জানাতে পারো কমেন্ট বক্সে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার হচ্ছে গিয়ে থাকবা সেই আশা করি। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা গ্যাসের যে গতিশক্তি এগুলো নিয়ে আলোচনা করব। তো হচ্ছে গিয়ে তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা সেই কামনা করি। ধন্যবাদ সবাইকে।